আপনারা শুনছেন কালো রাত 24। একটা গাছের ছাল কাটলে সেখান থেকে রক্ত বের হয়। শুধু কি তাই, সে গাছের ভিতরে মানুষ ঢুকে যায়। কি কথাটা শুনে অবাক লাগছে? এরকম অবাক করা গল্প নিয়ে আসলাম আজকে। আসসালামু আলাইকুম, আমি ইফতেশাম চৌধুরী চলে আসলাম আয়শাপুরের ঈদ স্পেশাল শেষ গল্প নিয়ে। প্রিয় লিসেনার, এই ঈদকে কেন্দ্র করে আয়শাপুরের তিনটা গল্প আপলোড করব বলেছিলাম, যার মধ্যে 2টো আপলোড হয়ে গেছে আর 3 নম্বর গল্পটা আপলোড করলাম। ঈদের আগের দিন রাত আয়শাপুরীর প্রথম গল্প আপলোড করেছে, আর ঈদের দ্বিতীয় দিন আয়শাপুরীর 50,000 পরীর রানী নামে গল্প আপলোড করেছে। আয়শাপুরীর প্রথম গল্প 50,000 পরীর রানী, এই 2টা গল্প যারা শোনেননি শুনে নিন, আমার এই চ্যানেলে আছে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি শুরু করছি গল্পটি। চাঁদনি রাতে গ্রামের সবাই জড়ো হয়েছেন একটা মেয়েকে জিনে ধরেছে সেটা দেখতে। মেয়েটাকে জিনেরা ধরায় মেয়েটা পাগলের মতো ছটফট করছে। শুধু তাই না, মেয়েটার শরীরে জিন ভর করায় মেয়েটা পুরুষ কণ্ঠে কথা বলছে। মেয়েটার এরকম অবস্থা দেখে মেয়ের বাবা সহ আশেপাশের অনেকেই মেয়েটাকে ধরে বেঁধে রেখেছে। এদিকে তখন মেয়েটার শরীরে থাকা জিনটা হুমকি দিতে থাকে, সবাইকে ভয় দেখাতে থাকে। এমন অবস্থায় সবার ভিড় ঠেলে সেখানে আসলেন সালাম কবিরাজ। সালাম কবিরাজ ওখানে আসায় মেয়েটার শরীরে থাকা জিনটা ভয় বলতে লাগলেন, আমাকে মাফ করে দিন, আমি যা করছি ভুল করেছি। আমি আর জীবনে এই মেয়েকে ধরবো না। মেয়েটাকে ধরা তো দূরের কথা, ওর আশেপাশেও আসবো না, আমাকে যেতে দিন। জিনটার এরকম কথায় সবাই সালাম কবিরাজের দিকে তাকায়, কারণ সবাই জানে সালাম কবিরাজ কতটা শক্তিশালী, ওনার কতটা নাম ডাক। জিনটা এভাবে বলায় সালাম কবিরাজ বলেন, মেয়েটার বাঁধন খুলে দিন। এই বলে সালাম কবিরাজ জিনটাকে উদ্দেশ্য করে বললেন, চলে যায় এখান থেকে। এরপর যদি আর কোনোদিন এই মেয়ের আশেপাশে দেখি তাহলে সেদিন আর পালানোর সুযোগ পাবি না। তখন সে জিনটা সেখান থেকে চলে গেলেন। জিনটা চলে যাবার আশেপাশে সবাই বলতে লাগলেন, বা সালাম চাচা, আপনি আসতেই আপনাকে দেখে জিনটা এভাবে পালিয়ে গেল। এমনি এমনি আপনার নাম ডাক হয়নি, আজ বুঝতে পারছি আপনি কত বড় কবিরাজ। সবার কথায় সালাম দাদু মুচকে হাসি দিয়ে বললেন, আমি চেষ্টা করি, আল্লাহ রহম করেন, এতেই জিনেরা পালিয়ে যায়। অনেক রাত হচ্ছে, আপনারা সবাই আপনাদের যে যার বাড়িতে যান। কথাটা বলে সালাম কবিরাজ চলে যান বাড়িতে। এই ঘটনা এখানেই শেষ হয়। অন্যদিন একটা ছেলের সাথে শুরু হয় অদ্ভুত এক ঘটনা। ছেলেটাকে স্বপ্নে ভয় পেতে থাকে আর বলতে থাকে, বাবা আমাকে বাঁচাও, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, ওই জিনেরা আমাকে নিয়ে যাচ্ছে, বাঁচাও। সাগর নামে ছেলেটার এরকম কথায় ওর বাবা দৌড়ে ঘরে এসে বললেন, বাবা সাগর, কি হয়েছে তোর? এ বাবা। মা বাবার ডাকে ঘুম ভেঙে গেল সাগরের। ঘুম ভেঙে যেতে মা বাবার দিকে তাকিয়ে বললেন, বাবা ওরা ওই ভয়ানক দেখতে জিনেরা আমাকে নিয়ে যাবে, ওরা আমাকে টেনে ধরে পুকুর পাড়ের দিকে নিয়ে যাচ্ছিল, ওরা পুকুর পাড়ে থাকে। সাগরের কথা ওর বাবা বলল, তুই ভয় পাস না বাবা, তোর কিছু হবে না, আমি আজকেই তোকে কবিরাজ দেখাবো। কথাটা বলে সাগরের বাবা একজন কবিরাজকে নিয়ে আসতেন বাড়িতে। কবিরাজ নিয়ে আসায় সে কবিরাজ সাগরকে দেখে বললেন, তুমি স্বপ্ন ও ওই জিনদের দেখো, খেয়াল করে বলো তো ওরা কয়জন? তখন সাগর বলল, ওরা 5 জন। 5 জনের মধ্যে একজন মহিলা। সাগরের এমন কথায় কবিরাজ বললেন, তুমি যে পুকুরটা দেখো সেটা কোনো পুকুর? তখন সাগর বললেন, আমাদের বাড়ির পেছনের আমাদের যে পুকুরটা আছে সেই পুকুর। আমি দেখি পুকুরের মাঝখানে ওই 5 জন ভয়ানক জিন ভেসে ওঠে। ওরা ভেসে ওঠে শূন্যে, উড়ে আমার কাছে আসে। আমার কাছে এসে আমার পা ধরে টানতে টানতে পুকুরের দিকে নিয়ে যেতে থাকে। সাগরের এরকম কথায় কবিরাজ সাগরের বাবাকে বলেন, চলেন তো পুকুর পাড়ে যাই। এই কথা বলে কবিরাজ সাগরের বাবাকে নিয়ে পুকুর পাড়ে নিয়ে গেলে কবিরাজ পুকুরের চারিদিকে ঘুরে সাগরের বাবাকে বললেন, আমার তো মনে হয় এখানে এই জিনেরা অনেক আগে থেকেই থাকে, আপনারা কি জানতেন? তখন সাগরের বাবা বললেন, হ্যাঁ জানতাম। আমার বাবা বলতেই পুকুরে একটা জিন পরিবার বসবাস করে। আসলে আগে এইখানে জঙ্গল ও বাঁশঝাড় ছিল, পর আমরা জঙ্গল ও বাঁশঝাড় তুলে এখানে পুকুর করি। সাগরের বাবার কথায় কবিরাজ বললেন, বুঝতে পারছি, আচ্ছা আপনি বাড়িতে যান, আমি একটু পর আসছি। কবিরাজের কথায় সাগরের বাবা পুকুর পাড় থেকে বাড়িতে আসে আর অপেক্ষা করতে থাকে। এদিকে একটু পর হঠাৎ কবিরাজ পুকুর পাড় থেকে চিৎকার করতে থাকে। কবিরাজের চিৎকারে সাগরের বাবা সাগর ওরা দৌড়ে পুকুর পাড়ে গিয়ে দেখে কবিরাজ কোমর পানি পর্যন্ত নামানো প্রাণ বাঁচাতে চিৎকার করছে।
এমন অবস্থায় সাগরের বাবা পুকুরে নেমে কবিরাজকে ধরে টেনে উপরে তোলে। কবিরাজকে ধরে টেনে উপরে তোলায় কবিরাজ হাঁপাতে হাঁপাতে বলেন, আমাকে মাফ করবেন, অল্পের জন্য বেঁচে গেছে আমি। এই পুকুরে জিন পরিবারের বসবাস, ওরা অনেক শক্তিশালী। আমি শুধুমাত্র কথা বলতে ওদের হাজির করার চেষ্টা করেছি। এতে ওরা আমাকে রেগে আমাকে টেনে পানিতে চুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আপনার অন্য কবিরাজের কাছে যান। কথাটা বলে ওই কবিরাজ চলে যায়। কবিরাজ চলে যাবার পর সাগরের বাবা মা হতাশে বাড়িতে যান। এদিকে সাগরের সাথে এরকম ঘটনা ঘটায় সাগর খুব ভয় থাকেন, ভয়ে বাড়ির বাইরে বের হন না। সাগর অনেক সাবধানে থাকার পরেও সেদিন রাতে একটা ঘটনা ঘটে যায়। রাত 1টা কি 2টা হবে, এমন সময় আবারও সাগর চিৎকার করে বলতে থাকে, বাবা বাঁচাও আমাকে, আমাকে ওরা নিয়ে গেল। সাগরের এরকম কথায় ওর বাবা মা দৌড়ে সাগরের ঘরে গিয়ে দেখেন সাগর ঘরে নেই। সাগর ঘরে নেই, ওর চিৎকার বাইরে থেকে আসছে। কোন দিক থেকে চিৎকার আসছে শুনে সাগরের বাবা মা ওই দিকে দৌড়াতে থাকে। সাগরের মা বাবা বাইরে বেরিয়ে দেখেন কালো কুচকুচো দুটো অবয়ব সাগরের 2 পা ধরে সাগরকে টেনে পুকুরের দিকে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে সাগরের বাবা চিৎকার করতে করতে ছেলের দিকে দৌড়াতে থাকেন, কিন্তু এতক্ষণে দেরি হয়ে গেছে। সে কালো কুচকুচো অবয়বটা সাগরের পা ধরে টেনেই সেই পুকুরে নেমে মিলিয়ে গেছেন। এই দৃশ্য দেখে সাগরের বাবা চিৎকার করতে থাকে আর ছেলেকে বাঁচাতে পুকুরে লাফ দেন। এদিকে তখন পুকুর পাড় থেকে সাগরের মা চিৎকার করলে আশেপাশের অনেকে দৌড়ে চলে আসে। তখন পুকুর থেকে সাগরের বাবা সবাইকে ডাকে আর বলে, আমার ছেলেকে বাঁচাও, কি আমার ছেলেকে এখানে ডুবিয়ে রাখছে। সাগরের বাবার কথায় আশেপাশের কয়েকজন পুকুরে নামে পরে সবাই মিলে খুঁজতে থাকে, কিন্তু সাগরকে কোথাও খুঁজে পান না। এটা কিভাবে হতে পারে? চোখের সামনে সাগরকে টেনে পানিতে নামালো, পুকুরে তো বেশি পানিও নেই, ও কোথায় গেল? তাছাড়া সাগর ছেলেটা তো ছোট না, ও বড় হয়েছে, বিয়ে করেছে। সাগরকে কোথাও খুঁজে না পেয়ে ওর বাবা মা কান্না করতে থাকে। এদিকে তখন আশেপাশে কি হয়েছে এটা শুনে জাল এনে ফেলে, কিন্তু তবুও সাগরকে খুঁজে পায় না। এমন অবস্থায় সবাই বলাবলি করে, এখন তো রাত, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। দিনের আলো ফুটলে তখন ভালো করে খুঁজবো, তারপরে পুকুরের সব পানি ছেঁচ করব, তাহলে সাগরকে পাওয়া যাবে। সবার কথা মতো সাগরের বাবা মা অপেক্ষা করতে থাকে। এদিকে রাত পেরিয়ে সকাল হয়। সকাল হলে আরো অনেক পুকুরে নেমে সাগরকে খুঁজতে থাকে, কিন্তু কেউ সাগরের কোনো খোঁজ পান না। এদিকে তখন কেউ কেউ বলেন মেশিন লাগিয়ে সেচ করা হলো, তখন পুকুরের সব পানি শেষ হয়ে গেলে তখন নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। ওদের কথা মতো তাই করা হলো। পুকুরে মেশিন লাগিয়ে পানি সেচ করার কাজ শুরু হলো। ততক্ষণে গ্রামের সবার মাঝে সাগর হারিয়ে যাওয়ায় কথা ছড়িয়ে পড়েছে। তখন সবাই পুকুর পাড়ে এসে ভিড় করছে। পুকুর পাড়ে সেচ করার মেশিন চলছে, কিন্তু অবাক করা বিষয় হলো পুকুরের পানি একটুও কমছে না, যেমন পানি তেমনই আছে। এভাবে কয়েক ঘন্টা কেটে যাবার পর যখন একটু পানি কমলো না, তখন কেউ কেউ বলতে শুরু করলো, এই পুকুরের জিন ভূতের সমস্যা আছে, এই পুকুরে পানি সেচ করা যাবে না, সময় থাকতে এখনই কোনো কবিরাজকে নিয়ে আসতে হবে। তখন সাগরের বাবা বললেন, কোনো কবিরাজ নিয়ে আসবো? একজন কবিরাজকে কাল নিয়ে এসছি, সেই কবিরাজ ভয়ে পালিয়ে গেছে। তখন একজন বললেন, সালাম কবিরাজকে ডেকে নিয়ে আসুন, এখনো সময় বেশি যায়নি, তারা তাড়াতাড়ি যান, কয়েকজন সালাম কবিরাজকে ডেকে নিয়ে আসুন গিয়ে। তখন সাগরের বাবা আর দেরি না করে কয়েকজনকে সাথে নিয়ে চলে আসলেন আমাদের গ্রামে সালাম কবিরাজকে ডাকতে। আমি নিশাদ। সালাম কবিরাজও আমার বাড়ি একই গ্রামে। সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু হলো আপন দাদুর মতো। সালাম দাদু কোথাও জিন পরি ছাড়াতে গেলে আমাকে সাথে করে নিয়ে যান। সালাম দাদুর বিষয় তো বললাম, এখন এই গল্পের আসল নায়িকা আয়শাপুরীর বিষয় বলি। আয়শাপুরী আমার বউ। আয়শাপুরীর হাতে শক্তিশালী একটা চুড়ি আছে। আয়শাপুরীর এই চুরির জন্য সাধারণ কোনো জিনপুরি আয়শাপুরীর সাথে শক্তিতে পারে না। আয়শাপুরী আমার একটা ছেলে আছে, ওর নাম ইয়ামিন। আয়শাপুরী সালাম কবিরাজ ছাড়াও এই গল্পে আরও অন্য জিনপুরি আসবে। আমি সময় মতো সবার সাথে পরিচয় করে দেব। এখন গল্পে ফিরি। সময়টা তখন বিকেল। আমি বাজার থেকে বাড়িতে ফিরছিলাম। এমন সময় সাগরের বাবা সহ সবার সাথে আমার সাথে দেখা হতেই সাগরের বাবা বললেন, আচ্ছা বাবা, এখানে সালাম কবিরাজের কি ওনার কে চিনো নাকি তুমি? ওনার বাড়ি কোথায় বলতে পারো? সালাম দাদুর কথা জিজ্ঞাসা করে আমি বুঝতে পারলাম ওনারা জিনপুরীর কোনো সমস্যায় পড়েছে। এই ভেবে ওদের বললাম, আপনারা আমার সাথে আসুন, আমি নিয়ে যাচ্ছি। কথাটা বলে হাঁটতে হাঁটতে ওদের জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কার সমস্যা,
কাকে জিন ধরেছে, নাকি ছেলে নাকি মেয়ে? তখন সাগরের বাবা বললেন, আমার ছেলেকে জিনেরা ধরে নিয়ে গেছে, ওকে খুঁজে পাচ্ছি না। ওনার কথায় আমি আর কিছু জিজ্ঞাসা না করে ওনাদের নিয়ে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সালাম দাদুর বাড়িতে যাওয়ায় দাদুকে ডাকতে লাগলাম, দাদু, ও দাদু, কোথায় তুমি? বাইরে আসো, তোমার কাছে লোক আসছে। আমার ডাকে সালাম দাদু ঘর থেকে বেরিয়ে আসলে সাগরের বাবা দাদুকে সালাম দিলেন। সালামের উত্তর দিয়ে দাদু আমার দিকে তাকালেন। আমি বললাম, দাদু, ওনার ছেলেকে নাকি জিনেরা ধরে নিয়ে গেছে, তাই তোমার কাছে আসছে। আমার কথা শেষ হতে না হতেই সাগরের বাবা কান্না করতে করতে বললেন, আমাদের সাথে এখনই চলুন কবিরাজ বাবু, আমার ছেলেকে জিনেরা ধরে নিয়ে গেছে পুকুরের নিচে, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কথা বলে সবাই খুব অনুরোধ করতে লাগলেন। এদিকে সাগরের বাবা কান্না ও অনুরোধে সালাম দাদু বললেন, আপনাদের অনুরোধ করতে হবে না, আল্লাহর রহমতে আমি যা শিখেছি সেটা দিয়ে আপনাদের উপকার করার চেষ্টা করব, আপনারা চিন্তা করবেন না। আপনারা বাড়ির ঠিকানাটা দিয়ে চলে যান, আমিও নিশাদ একটু পরে আসছি। তখন সাগরের বাবা ওনার বাড়ির ঠিকানা দিয়ে বাড়িতে চলে গেলেন। এদিকে তখন সালাম দাদু আমার দিকে তাকালে আমি বললাম, চলো, আমি রেডি, বাড়িতে যাব না, জিন ছাড়াতে দেখতে যাব, ঘটনা মনে হয় জটিল হবে। আমার কথায় দাদু বললেন, একটু অপেক্ষা কর, আমি আছরের নামাজটা পড়ে নিই। দাদুর কথায় আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। এদিকে সালাম দাদু নামাজ শেষ করে রেডি হয়ে বাইরে এসে বললেন, নিশাদ চল। দাদুর কথায় আমিও উনি রওনা করলাম সাগরের বাড়ির দিকে। সাগরের বাড়ির দিকে হাঁটছি আর গল্প করছি। এভাবে একটা ফাঁকা জায়গা আসলে হঠাৎ সেখানে আসলেন আমার বউ আয়শা পরি। আয়শা পরে এসে আমাকে বললেন, এই যে ছোট কবিরাজ বড় কবিরাজের সাথে কোথায় যাওয়া হচ্ছে? জিন ছাড়তে যাচ্ছেন বুঝি? তখন আমি মুচকি এসে বললাম, হ্যাঁ। আমার কথায় আয়শা সালাম দাদুকে উদ্দেশ্য করে বললেন, এই যে দাদু দেখো, জিন ছাড়াতে গিয়ে আবার পানিতে চুবনি খেও না, ওই জিনেরা আবার তোমাকে টেনে পানি নিচে নিয়ে চলে যাবে। আয়শা পরি কথায় সালাম দাদু বললেন, ও, আমার যাওয়ার আগে তাহলে খবর পেয়ে গেছো? আমাকে ওই জিনেরা পানি নিচে নিয়ে গেলে জামাই আদর করতে হবে, বুঝলে নাতি বউ? কথাটা বলে সালাম দাদু হাসতে লাগলেন। এদিকে তখন আয়শা হেসে বললেন, ঠিক আছে, তোমরা যাও, নিশাদ ওখান থেকে সোজা বাড়িতে এসো, কেমন? আর বাড়িতে আসার সময় ইয়ামিনের জন্য খাবার নিয়ে আসো। এই বলে আয়শাপুরি বাতাসে মিশে চলে গেলেন। আয়শাপুরি চলে যাওয়ায় আমিও সালাম দাদু চলে গেলাম সাগরদের বাড়িতে। সেখানে যাবার পর সবাই আমাদের ঘিরে ধরলেন। তখন সালাম দাদু সাগরের বাবাকে বললেন, পুকুরটা কোথায়, আমাকে ওখানে নিয়ে চলুন। সালাম দাদুর কথায় সাগরের বাবা আমাদের নিয়ে পুকুর পাড়ে গেলেন। এদিকে পুকুর পাড়ে গিয়ে সালাম দাদু পুকুরটা ভালো করে দেখে বললেন, আমাকে একটা পানির তোলার মগ দিন তো। দাদুর কথা মতো ওনাকে একটা মগ দিলে উনি মগটা নিয়ে পুকুর থেকে এক মগ পানি তুলে দোয়া পড়তে থাকে আর মগে থাকা পানিতে ফু দিতে থাকে। এভাবে কিছুক্ষণ দোয়া পড়ায় মগে থাকা পানিতে ফু দিয়ে সেই পানিটা পুকুরে ফেলে দেওয়ার সাথে সাথে পুকুরের মাঝখানে কেমন বুড়বুড়ি উঠতে লাগেন, মনে হচ্ছে ওখানে ঢেউ ও পাক সৃষ্টি হয়েছে। এরকম দৃশ্য দেখে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যান। সবাই ভাবতে থাকেন পুকুরের মাঝখানে হঠাৎ কি হচ্ছে, এরকম দৃশ্য তো আগে কখনো কেউ দেখেনি। এরকম হয় সালাম দাদু সাগরের বাবাকে বললেন, চলুন এখন বাড়িতে চলুন। এই বলে সালাম দাদু সাগরের বাবাকে নিয়ে বাড়িতে যান। বাড়িতে গিয়ে দাদু বলেন, আমাকে ফাঁকা একটা ঘর দিন, আমি পুকুরে থাকা জিনদের হাজির করে কথা বলবো। তখন সালাম দাদুকে একটা ঘর দেখিয়ে দিলে সালাম দাদু আমাকে নিয়ে সেই ঘরে গেলেন। ঘরে গিয়ে আমি বসে রইলাম। ওদিকে দাদু চোখ বন্ধ করে পুকুরে থাকা জিনদের হাজির করতে লাগলেন। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর হঠাৎ আমাদের সামনে এসে বসলেন একজন বৃদ্ধা মানুষ। ওনার মুখটা ও চোখগুলো খুব ভয়ানক। জিনটা এসে সালাম দাদুকে উদ্দেশ্য করে বললেন, কবিরাজ তোর সাহস হয় কেমনে আমাকে সরাসরি হাজির করার? তোর মতো একজন কবিরাজ আসছিল আমার বিষয় জানতে, ওকে পানিতে চুবিয়েছিলাম, ভাগ্য ভালো বেঁচে ফিরেছে। ওর মতো তোর ও কি একই অবস্থা করবো নাকি? জিনটার কথায় সালাম দাদু মুচকে এসে বললেন, জীবনে অনেক জিনপুরীর হুমকি শুনেছি, অনেক ভয় দেখিয়েছি, কিন্তু এতে আমার কিছু করতে পারিনি। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আপনাকে হাজির করছি কথা বলার জন্য। যা জিজ্ঞাসা করি সোজাসুজি উত্তর দিন। এই বাড়ির ছেলে সাগর নামে ছেলেটাকে ধরে নিয়ে গেছেন কেন? সাগর এখন কোথায়, কিভাবে আছে? সালাম দাদুর কথায় জিনটা বললেন, সাগরকে ধরে নিয়ে গেছে প্রতিশোধ নিতে। ওর জন্য আমার মেয়ে মারা গেছে। আমার মেয়ে যার কারণে মারা গেছে তাকে ছেড়ে দেব কিভাবে? জিনটার কথায় সালাম দাদু বললেন, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? সাগর কি করেছে?
তখন সেই জিনটা বলতে শুরু করলেন। জিনটা বললেন, আমরা অনেক আগে থেকে সাগরদের বাড়ির পিছনে এই পুকুরের এই জায়গাটাই থাকি। এখানে আগে জঙ্গল ছিল, পরে পুকুর হয়েছে। আমি আমার পরিবার এখানে থাকি। আমরা 3 জন, আমি 3টা ছেলে, একটা মেয়ে, মানে আমি আমার স্ত্রী। আমার যে মেয়েটা ছিল সেই মেয়েটা ভালোবেসে ফেলেছিল সাগরকে। সাগরকে ওর ভালো লাগায় ও সাগরকে বলে ওকে ভালোবাসে, বিয়ে করতে চায়। আমার মেয়ের কথায় সাগর রাজি হয়। এভাবে কিছুদিন কেটে গেলে হঠাৎ সাগর ওর বাবা মার কথায় অন্য একটা মেয়েকে বিয়ে করে। সাগর অন্য মেয়েকে বিয়ে করায় কষ্টে আমার মেয়েটা মারা যায়। আমার মেয়ে মারা যায়, আমি প্রতিশোধ না নিয়ে কিভাবে থাকি বলে? আমি আমার মেয়ের প্রতিশোধ নিতে সাগরের বউকে আগে অসুস্থ করি। সাগরের বউ এখন বাবার বাড়িতে অসুস্থ। এদিকে সাগরকে নানাভাবে ভয় দেখাতে থাকি, যেন কষ্ট ও ভয় পায়। এভাবে কষ্ট দিতে দিতে গতকাল রাতে ওকে ধরে নিয়ে যায় আর মেরে ফেলি। সাগর আর বেঁচে নেই, ওকে মেরে ফেলেছে আমি। জিনটার কথায় সালাম দাদু অবাক হয়ে বললেন, সাগরের লাশ কোথায়, কিভাবে পাবো? তখন জিনটা বললেন, ওর লাশ একটু পর পুকুরের মাঝখানে ভেসে উঠবে। কথাটা বলে চলে যায় সেই জিনটা। উনি চলে যাওয়ার পর সালাম দাদু আমি ঘরের বাইরে বেরিয়ে আসি। বাইরে সাগরের মা বাবা সহ গ্রামের অনেকে অপেক্ষা করছে সালাম দাদু কি বলে সেটা শোনার জন্য। এদিকে দাদু সবার সামনে আসায় সাগরের বাবা জিজ্ঞাসা করেন, কিছু জানতে পারলাম কিনা? ওনার কথায় সালাম দাদু মন খারাপ করে বলেন, দেখুন, শুনতে ও মানতে কষ্ট হলেও মেনে নিতে হবে। আসলে সত্যি বলতে আপনাদের ছেলে সাগর আর বেঁচে নেই। ওকে পুকুরে থাকা জিনটা মেরে ফেলেছে। একটু পর সাগরের লাশ ভেসে উঠবে পুকুরের মাঝখানে। সালাম দাদুর কথায় সাগরের মা বাবা সহ আশেপাশে সবাই কান্না করতে লাগলেন। যুবক একটা ছেলে এভাবে মারা যাবে কেউ ভাবতে পারেনি। সালাম দাদুর কথায় কান্না করতে করতে সাগরের মা বাবা পুকুরের কাছে গিয়ে দেখেন সাগরের লাশ পুকুরের মাঝখানে ভেসে উঠেছে। এটা দেখে সাগরের বাবা সহ আরো কয়েকজন পুকুরে লাফ দিয়ে সাগরের লাশ উপরে তুললেন। সাগরের লাশ উপরে তুলে সবাই কান্না করতে লাগলেন। এদিকে সাগর নিখোঁজ শুনে ওর বউ অসুস্থ অবস্থায় এসে দেখেন সাগর মারা গেছে। সাগর মারা যাওয়ায় ওর বউ মা বাবা সহ আশেপাশের সবাই কান্না করছে। প্রিয়জন হারানো বেদনায় কারোর কান্না যেন থামানো যাচ্ছে না। এভাবে কিছুক্ষণ সময়টা চলে গেলে আশেপাশে মুরব্বীরা ও সাগরের বাবার অনুমতি নিয়ে সে রাতেই সাগরকে কবর দেয়া হয়। সাগরকে কবর হবার পর সবার সামনে সাগরের বাবা এসে সালাম দাদুকে বলেন, কবিরাজ সাহেব, আমি তো আমার ছেলেকে হারিয়েছি। আমার ছেলের কি অপরাধ এটাই জানতে পারলাম না, কেন ওই জিনেরা আমার ছেলেকে মারল? তখন সালাম দাদু বললেন, এই পুকুরে থাকা জিনটার একটা মেয়ে ছিল। সে মেয়েটা আপনার ছেলে সাগরকে পছন্দ করত, ভালোবাসত। সাগরকে বিয়ে করতে চাইছিল পরীটা। সাগরও নাকি রাজি ছিল, কিন্তু হঠাৎ সাগর অন্য একটা মেয়েকে বিয়ে করায় পরীটা মারা যায়। মেয়ে হত্যার প্রতিশোধ নিতে সে জিনটা সাগরকে মেরে ফেলে। সালাম দাদুর কথায় সাগরের বাবা মা বলেন, এসব মিথ্যা কথা। ওই জিনটার মেয়ে সাগরকে পছন্দ করতে, বিয়ে করতে চেয়েছিল সত্যি, কিন্তু আমাদের ছেলে সাগর এতে রাজি ছিল না। সাগর রাজি না হয়ে আমাদের বলছে, আমরা কথাটা শুনে রাজি হইনি। কিন্তু ওই পরীটা সাগরের পিছু ছাড়েনি। বাধ্য হয়ে একসময় আমি কবিরাজ পর্যন্ত দেখিয়েছি। পরে যখন কিছুতে লাভ হচ্ছিল না তখন সাগরকে বিয়ে করিয়েছে। সাগরকে বিয়ে করানোর পর ও সমস্যা দূর হয়নি। পরীর বাবা জিনটা সাগর ও সাগরের বউয়ের সাথে ভয়ানক কাণ্ড ঘটাতে থাকে। সাগরের বউকে অসুস্থ করে ফেলেছে। কবিরাজ সাহেব, আমি যা বললাম সব সত্যি। পুকুরে থাকা জিনটা আমাদের ছেলেকে মেরেছে। আমি তো আমার ছেলেকে আর ফিরে পাবো না, তবে ওই জিনদের এখানে থাকতে দিব না। আপনি দয়া করে এই পুকুর থেকে জিনদের তাড়িয়ে দিন। সাগরের বাবার কথায় সালাম দাদু বললেন, আপনার যদি সত্যি হয় কথা তাহলে তাই করব। এখন আর ঘরে না, সবার সামনে এখানে জিনটাকে হাজির করব। জিনটাকে ভয়ানক দেখতে কেউ ভয় পেয়ে থাকলে এখনই চলে যান এখান থেকে। কথাটা বলে সালাম দাদু সেখানে একটা গোল বৃত্ত আঁকলেন। গোল বৃত্ত রেখে সবাইকে লাইট বন্ধ করতে বলে দাদুর কথায় সবাই লাইট বন্ধ করলে দাদু সে জিনটাকে হাজির করলেন। জিনটা হাজির হয়ে দাদুকে রেগে বললেন, কবিরাজ, সবার সামনে আমাকে হাজির করে কি প্রমাণ করতে চাস তুই? বড় কবিরাজ, তুই আমার কাছে কিছুই না, আমাকে আবারও হাজির করে ভুল করলি। জিনটা কথায় সালাম দাদু বললেন, সাগর নামে ছেলেটার কোনো দোষ ছিল না, বিনা দোষে ওকে কেন মারলি? তোর মেয়ে একা কিভাবে ভালোবাসছে সাগরকে? সাগর তো তোর মেয়েকে ভালোবাসেনি। বিনা অপরাধে ছেলেটাকে মারেছিস, তবু ওর বাবা মা কিছু বলল না। ওরা বলেছে তোদের এই জায়গা ছেড়ে চলে যেতে। সালাম দাদুর কথায় জিনটা ভয়ানক এক হাসিতে বললেন, কি এই জায়গা ছেড়ে চলে যাব? শোন কবিরাজ, ওরা বাড়ি করার আগে থেকে আমরা এখানে থাকি। আমি আমার পরিবারকে নিয়ে কোথাও যাব না। তুই বেশি বাড়াবাড়ি করবি তো তোর সাথে সাথে এই বাড়ির সবাইকে মারবো।
তখন সালাম দাদু বললেন, মারা কি এতই রেশজারে? বিনা অপরাধে সাগরকে মেরে আবার হুমকি দিচ্ছিস? তোকে শেষবারের মতো বলছি, এই জায়গা ছেড়ে নিজের পরিবারকে নিয়ে যাবি কিনা? দাদুর কথায় জিনটা বললেন, না যাব না, তোর কি করার আছে কর। তখন সালাম দাদু উপায় না পেয়ে ওনার ব্যাগ থেকে একটা বোতল বের করে বাম হাতে রাখলেন, রেখে চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলেন। সালাম দাদু দোয়া পড়ে আর একটু পরপর সামনে জিনটার দিকে লক্ষ্য করে থুতু ফেলে। এভাবে একটু সময় যেতে জিনটা এবার চিৎকার করতে থাকে। জিনটা চিৎকার করে আর হুমকি দেয়, কিন্তু সালাম দাদু না থেকে দোয়া পড়তেই থাকে। শেষমেশ উপায় না পেয়ে জিনটা অনুরোধ করতে থাকে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। সালাম দাদু জিনটাকে বোতল বন্দি করে ফেলে। জিনটাকে বন্দি করার পর দাদু সাগরের বাবাকে বলে, আমি এই জিনটাকে বন্দি করেছি, এখনো ওর 3 ছেলে ও স্ত্রী মুক্ত আছে, ওরা নিশ্চয়ই আমার কাছে আসবে। ওরা আসলে আমি এই জায়গা ছাড়ার ব্যবস্থা করব, আপনি কোনো চিন্তা করবেন না। অনেক রাত হয়ে গেছে, আমরা এখন আসি কেমন? দাদুর কথায় সাগরের বাবা আমাকে ও দাদুকে রাতটা থেকে যেতে বললেন, কিন্তু আমরা থাকবো না বলে ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা করি। আমরা বাড়ির দিকে যাওয়ার সময় আশপাশের পরিবেশ ঠিক লাগছিল না, আশেপাশের গাছগুলো নড়াচড়া করে উঠছিল। এরকম অবস্থা দেখে আমি দাদুর দিকে তাকালে দাদু বললেন, ভয় পাসনি? বুঝতে তো পারছিস আমরা যে জিনটাকে বন্দি করেছি তার ছেলেরা আমাদের পেছনে লাগবে, এসবে ভয় পেলে চলবে না, তাড়াতাড়ি হাট, বাড়িতে পৌঁছাতে হবে। এইভাবে আমিও সালাম দাদু গল্প করতে করতে হাঁটতে লাগলাম। আমরা হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে আসায় হঠাৎ দেখি আমার সামনের রাস্তায় আটকে 3টা ঘোড়া দাঁড়িয়ে আছে। 3টা ঘোড়ার রং কালো আর সাইজে অন্য ঘোড়ার থেকে বড়। এরকম সাইজের ঘোড়া দেখে সালাম দাদু বললেন, নিশাদ দাঁড়া। দাদুর কথা আমি দাঁড়িয়ে গেলে উনি বললেন, তোরা আবার কে? শোন, এসব ঘোড়া টোরা রূপী এসে আমাদের ভয় দেখাতে পারবি না, সামনে থেকে সর, বাড়িতে যেতে দে। সালাম দাদুর কথায় ঘোড়াগুলো চুপ করে রইলেন। এবার সালাম দাদু সাগরের বাড়িতে বন্দি করা জিনটার বোতলটা সামনে নিয়ে বললেন, এ দেখ, একটু আগে একজনকে বন্দি করেছি, তোরা কি ওর মতো বন্দি হতে চাস? যদি না চাস তোর সামনে থেকে ভালো ভালো সরে যা। দাদুর কাছে এবার ঘোড়াগুলো একটু নড়াচড়া করে উঠল আর কথা বলে উঠল। সে ঘোড়াগুলোর দিক থেকে কেউ বলে উঠল, কবিরাজ, তুই যাকে বন্দি করে নিয়ে যাচ্ছিস উনি আমাদের বাবা, ওনাকে ছেড়ে দে, যদি না নারিস ছাড়িস তাহলে তোকে আমরা ছাড়বো না, তোর পেছনে লাগবো। ওদের কথায় সালাম দাদু বলেন, তোর বাবা আমার সাথে বেয়াদবি করেছে, শুধু তাই না, বিনা অপরাধে সাগরকে মেরে ফেলেছে। সাগরকে মারছে তবুও ক্ষমা পেত যদি সাগরের বাড়ির পেছনের পুকুরে জায়গাটা ছেড়ে চলে যেত এবং রাজি হতো। তোদের বাবা ওই জায়গাটা ছেড়ে যেতে রাজি হয়নি, তাই ওনাকে বন্দি করেছে, এখন ওনাকে ছাড়বো না, সামনে থেকে সর। এ বলে সালাম দাদু জমজমের পানি সামনে ঘোড়াগুলোর দিকে ছুঁড়ে মারলে ওরা বাতাসে মিশে যায়। ওরা সামনে থেকে বাতাসে মিশে গেলে দাদু বলেন, নিশাদ চল। কথাটা বলে আবার হাঁটতে লাগলাম। ওদিকে তখন পেছন থেকে মনে হচ্ছে কেউ ধপাস ধপাস করে হেঁটে আসছে আমাদের দিকে। পেছন থেকে এরকম আওয়াজ শুনতে পেরে হাঁটতে হাঁটতে সালাম দাদু বললেন, তোদের কিন্তু বারবার করে সাবধান করছি, তোদের বাবার মতো বন্ধু হতে না চাইলে এখনই চলে যায় এখান থেকে। দাদুর কথায় তখনই জিনেরা বললেন, কবিরাজ, তোকে বারবার করে বলছি আমার বাবাকে মুক্ত করে দে, নইলে তোকে ছাড়বো না। তোর সাথে যে ছেলেটা আছে ওকে কিন্তু তুলে নিয়ে যাব। আমাকে তুলে নিয়ে যাবে এটা শুনে দাদু হাসতে হাসতে বললেন, আরে বোকার দল, তোরা তুলে নিয়ে যাবে নিশাদকে? তোরা কি জানিস ওকে? ও হলো আয়শাপুরীর স্বামী। ওকে তুলে নিয়ে যাওয়া তো দূরের কথা, ওকে স্পর্শ করতে আসলে আয়শাপুরী এসে বুকে লাথি মারবে। তোরা তো 3জন জিন, তোর মতো 300 জিন আসলেও আয়শাপুরীর সাথে পারবে না, এখান থেকে চলে যায়। সালাম দাদুর কথায় জিনেরা বললেন, আমরা এখন চলে যাচ্ছি, কিন্তু আমার বাবাকে না ছাড়লে তোর পিছু ছাড়বো না। কথাটা বলে জিনেরা চলে গেলেন। ওরা চলে যাওয়ার পর আমিও সালাম দাদু চলে গেলাম বাড়িতে। আমরা বাড়িতে যাওয়ার পর সেই রাতে আর কিছু ঘটেনি। ঘটনা শুরুর পরে হয় পরের রাত থেকে। পরের দিন রাত থেকে সালাম দাদু ঘুমালে হঠাৎ দাদুর ঘুম ভেঙে যায়। সালাম দাদুর ঘুম ভেঙে গেলে উনি দেখতে পারেন ওনার পায়ের কাছে কালো কুচকুচে 3টা ভয়ানক অবয়ব বসে আছে। দাদু ঘুম থেকে ওঠার সাথে সাথে ওরা বাতাসে মিশে যায়। ওরা বাতাসে মিশে গেলে দাদু আবার ঘুমিয়ে পড়ে। এবার দাদু স্বপ্ন ওই জিনেরা আসে আর বলে, সালাম কবিরাজ, আমাদের বাবাকে ছেড়ে দে। কিন্তু দাদু স্বপ্নের মধ্যেও না করে দেন। এভাবে কেটে যায় 2টা দিন। 2 দিন পর সাগরের বাবা দাদুর কাছে আসে। উনি এসে বলে, কবিরাজ সাহেব, আপনি তো জিনটাকে বন্দি করছেন, কিন্তু ওনার 3 ছেলে ও স্ত্রী এখনো মুক্ত আছে। ওরা সন্ধ্যা হলে আমাদের সাথে অত্যাচার শুরু করে, বাড়ির উপরে একের পর এক ঢিল ছুটতে থাকে। শুধু তাই না, আমিও আমার স্ত্রীকে ভয় দেখাই। আমরা তো ওদের জ্বালায় বাড়িতে থাকতে পারছি না। ওনার কথায় সালাম দাদু বলেন, ঠিক আছে, আপনি বাড়িতে যান, আমি আজকে রাতে আমার বাড়িতে থেকে ওই জিনদের সাথে কথা বলবো।
সালাম দাদুর কথায় সাগরের বাবা চলে গেলেন। এদিকে সেদিন বিকেলবেলা আমি সালাম দাদুর বাড়িতে গেলে দাদু বললেন, নিশাদ আসছিস? তোর সাথে দেখা করতে চাইছিলাম। আচ্ছা, তোর সাথে কি কোনো ঘটনা ঘটছে? মানে তুই কি ভয় পাস স্বপ্নে বা বাস্তবে? তখন আমি মাথা নাড়িয়ে বললাম, কই না তো দাদু, আমি তো ভয় পাই না। কেন, কি হয়েছে? তখন সালাম দাদু সব ঘটনা খুলে বললেন। দাদুর কথা আমি কিছু বলতে যাব, তখন দাদু ঘরের ভেতর থেকে একটা আওয়াজ পেলাম। ঘরের ভেতর থেকে আওয়াজ পেয়ে আমিও সালাম দাদু ওনার ঘরে গিয়ে দেখলাম একজন মহিলা দাঁড়িয়ে আছে। ওনার চোখগুলো ও মুখটা ভয়ানক ছিল। ওনাকে দেখে সালাম দাদু জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমার যা মনে হচ্ছে আপনি কোনো মানুষ না। তখন উনি বললেন, আপনি ঠিকই বলেছেন, আমি কোনো মানুষ না, আমি একজন পরী। আমি সেই পরী যার স্বামীকে আপনি বন্দি করেছেন। পরীটার কথায় সালাম দাদু বললেন, ও তাহলে আপনি ওনার স্ত্রী? আচ্ছা, আমার কাছে কেন আসছেন বলুন তো? তখন পরীটা দাদুকে বললেন, আমার স্বামীর বিষয়ে কথা বলতে। আমার স্বামীকে দয়া করে মুক্ত করে দিন। ওনার কথায় সালাম দাদু বললেন, দেখুন, আপনাদের 3 ছেলে আমাকে খুব বিরক্ত করছে। আমি আপনাদের ছেলেকে বলছি আপনার স্বামীকে ছাড়ব না। আপনি সহ আপনার স্বামী নিজেকে খুব বড় মনে করে, নিজেকে শক্তিশালী প্রমাণ করতে আমার কাছে বন্দী হয়েছে। সালাম দাদুর কথাই তখন পরীটা বলল, দেখুন, আমি আমার স্বামীর হয়ে ক্ষমা চাচ্ছি। আপনি দয়া করে আমার স্বামীকে ক্ষমা করে ওকে মুক্ত করে দিন। এ বলে পরীটা অনেক অনুরোধ করতে থাকে। পরীর অনুরোধে সালাম দাদু বলেন, ঠিক আছে, আমি আপনার অনুরোধ রাখবো, কিন্তু একটা শর্তে। আপনাদের পুরো পরিবারকে সাগরদের পুকুর পাড় থেকে চলে যেতে হবে। দাদুর কথাই তখন পরীটা বলেন, ঠিক আছে, তাই হবে। আমরা ওই পুকুর থেকে দূরে কোথাও চলে যাব। আপনি আমার স্বামীকে মুক্ত করে দিন। তখন সালাম দাদু বন্দি করে রাখা বোতলটা নিয়ে আসলেন। দাদু বোতলটা নিয়ে এসে পরীকে বললেন, আমি আমার কথা রাখছি, আপনি আপনার কথা রাখুন। এই বলে বোতলে বন্দি থাকা জিনটা সালাম দাদু মুক্ত করে দিলেন। জিনটাকে মুক্ত করে দাদু বললেন, আপনার অনুরোধে ওকে মুক্ত করে দিলাম। আপনারা সাগরের বাড়ির পুকুরের ওই জায়গা থেকে চলে যান। সালাম দাদুর কথায় পরীটা ও জিনেরা যে 3 জন ছেলে ছিল ওরা ওখানে চলে আসলো। তখন সে পরীটা সালাম দাদুকে উদ্দেশ্য করে বলল, কবিরাজ সাহেব, আপনার এই উপকার কোনোদিন ভুলব না। কথাটা বলে সে পরী সালাম দাদুর পা ধরে সালাম করার নাম করে হঠাৎ সালাম দাদুর পা ধরে দূরে ফেলে দিলেন। পরী সালাম দাদুকে দূরে ফেলে দেয়ায় দাদু কোমরে অনেক ব্যথা পেয়ে চিৎকার করে উঠলেন। এদিকে তখন আমি দৌড়ে সালাম দাদুকে গিয়ে ধরলাম। তখন এই পরীটা, পরীর স্বামী ও সন্তান সবাই ভয়ঙ্করভাবে হাসতে লাগলেন। হাসতে হাসতে পরীটা বললেন, কবিরাজ, তুই কি ভেবেছিস তোর কথা মতো আমরা চলবো? না, আমরা তোর কথা মতো কোথাও যাব না। তুই আমার স্বামীকে বন্দি করায় তোর উপর আমার অনেক রাগ হয়েছিল। চেয়েছিলাম তোর উপর এসে আক্রমণ করতে, কিন্তু পরে ভাবলাম যা করব ঠান্ডা মাথায় করব। এইভাবে তোর থেকে আমার স্বামীকে আগে মুক্ত করে নিলাম। আমার স্বামী এখন মুক্ত, এখন কোথায় যাবি তোরা? কথাটা বলে পরীটা সালাম দাদুর দিকে এগিয়ে আসতে লাগলেন। তখন আমি সালাম দাদুর সামনে দাঁড়িয়ে বললাম, ওনাকে কিছু করবেন না। সালাম দাদু আপনার স্বামীকে মুক্ত করছে, ওনাকে ছেড়ে দিন। কিন্তু আমার কথায় পরীটা না বুঝে উল্টো আমাকে আঘাত করে ফেলে দিলেন। পরীর আঘাতে আমি পড়ে গেলাম। এদিকে তখন পরীর স্বামী সালাম দাদুকে ধরে আঘাত করতে লাগলেন। পরিস্থিতি খারাপ দেখে তখনই আমি আমার বউ আয়েশা পরীকে ডাকলাম। আয়েশাকে ডাকার সাথে সাথে আয়েশা ওখানে এসে পরীর স্বামীকে ধরে দূরে ছুঁড়ে মারলেন। তখন আমি সালাম দাদুকে তুলে আয়েশাকে বললাম, আয়েশা, ওরা আমাকে ও সালাম দাদুকে মেরেছে। আমাকেও সালাম দাদুকে মেরেছে। কথা শুনে আয়েশা রেগে গেলেন। আয়েশা রেগে পরীর স্বামী ও 3 সন্তান সবাইকে আঘাত করতে লাগলেন। ওরা রেগে আয়েশার সাথে যুদ্ধ করছে। এভাবে কিছুক্ষণ চলে গেলে আয়েশা সবাইকে আঘাত করতে করতে সেখানেই মেরে ফেললেন। মারা গেলেন আয়েশা পরীর আঘাতে পরীর স্বামী ও 3 সন্তান। ওরা মারা যাবার পর আয়েশা দাদুকে বললেন, দাদু আপনি ঠিক আছেন তো? তখন দাদু শরীরে লেগে থাকা মাটি মুছতে মুছতে বললেন, হ্যাঁ ঠিক আছে, শুধু কোমরে একটু ব্যথা পেয়েছে। দাদুর কথা আয়েশা বললেন, নিজের খেয়াল রাখবেন দাদু। কথাটা বলে আয়েশা আমার দিকে তাকিয়ে বললেন, বাড়িতে যাবেন না? চলো। আয়েশার কথা আমি সালাম দাদুর কাছে বিদায় নিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। কি ভাবছেন গল্প এখানে শেষ? না, গল্পের আসল রহস্যময় ভয়ের কাহিনী এখনো শুরু হয়নি। শুনতে থাকুন আপনারা। আয়েশা আমি বাড়িতে চলে যাবার পর হাত মুখ ধুয়ে ছেলে ইয়ামিনকে কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। ওকে নিয়ে হাঁটাহাঁটি করে রাত হলে সবাই মিলে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে রইলাম। এমন সময় আয়েশা আমার পাশে বসে আমার হাতটা ধরে বলল, তখন এই পুরীর আঘাতে বেশি ব্যথা পেয়েছো কি? আয়েশার কথায় ওর দিকে তাকিয়ে বললাম, না সেরকম ব্যথা পাইনি, আমার থেকে সালাম দাদু বেশি ব্যথা পেয়েছে।
আমার কথা আয়েশা বললেন, সালাম দাদা অনেক ভালো মানুষ, উনি ভালো মানুষ বলেই ওনার মাঝে এত মায়া। আজকে মায়া দেখিয়ে জিনটাকে মুক্ত করে দিলেন, আর দেখো জিনটা মুক্ত হয়ে দাদুর উপরে আঘাত করলেন। আয়েশা কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিলাম। এরপর আয়েশা আমি গল্প করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা করে বাবাকে বললাম, বাবা দোকানে চাবি কোথায়? আমার কথায় বাবা দোকানের চাবি আমাকে দিলে আমি চলে গেলাম বাজারে থাকা আমাদের দোকানে। দোকানে গিয়ে দোকান করছি, এমন সময় একটা অবাক করা ঘটনা শুনলাম, যে ঘটনা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আমি দোকান করার সময় শুনলাম আমাদের পাশের গ্রামের নতুন পাড়ে একটা শ্মশান আছে। সেই শ্মশানের পাশে বিশাল একটা বট গাছ আছে। হঠাৎ করে দুদিন থেকে সেই বট গাছের ছাল তুললে সেখান থেকে রক্ত পড়ে। শুধু তাই না, সে গাছের ভেতরে হারিয়ে গেছে কয়েকজন ছেলে। কি কথাটা শুনে অবাক লাগছে তাই না? হ্যাঁ, এরকম অবাক করা ঘটনাই ঘটেছে। গাছের ভেতরে মানুষ কিভাবে ঢুকে? আমি কয়েকজনের কাছে শুনে বুঝতে পারলাম গাছটাকে স্পর্শ করলে হঠাৎ করে সেই ব্যক্তি সবার সামনে গায়েব হয়ে যায়। এরকম গাছের কথা শুনে অবাক লাগছিল আমার। অনেক ইচ্ছা করছিল গাছটাকে দেখার, কিন্তু দোকানে তো কেউ নেই। বাবা দোকানে আসলে দেখতে যাবো গাছটাকে, এইভাবে দোকান করতে লাগলাম। ওদিকে বিকালের দিকে বাবা দোকানে আসলে আমি দোকান থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম পাশের গ্রামে ওই বট গাছটা দেখার উদ্দেশ্যে। আমি হাঁটছি আর ভাবছি আসলে কি ওরকম গাছ যে গাছের ভেতরে মানুষ ঢুকে যায়। এসব ভাবতে ভাবতে একসময় পৌঁছে গেলাম পাশের গ্রামে সেই গাছটার কাছে। ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। ওখানে গিয়ে দেখলাম আশেপাশে অনেক গভীর, অনেক ভিড়। কয়েকজন মাঝখান দিয়ে ভিড় ঠেলে গাছটার কাছে গিয়ে দেখলাম আসলে গাছটা অনেক মোটা ও ভয়ানক দেখতে। গাছটার আশেপাশে যারাই আসছে তারাই দেখছে আর বলছে, এত বড় আজব গাছ। গাছটার ছাল তুললে সেখান থেকে রক্ত পড়ছে। আমরা শুনলাম কয়েকজন গাছের ভেতরে ঢুকেও গেছে। আমরা ওখানে দেখছি, এমন সময় কোথা থেকে একটা ছেলে এসে বলল, শুনলাম এই গাছের ভিতরে মানুষ ঢুকে যায়। কিভাবে ঢুকে যায়? তখন পাশে থেকে একজন মুরব্বী বলল, এই গাছ বেয়ে রক্ত পড়ছে, এই রক্তকে স্পর্শ করলে সে হঠাৎ গাছের মধ্যে ঢুকে যায়। কিন্তু এটা যে কেন হয় কেউ জানে না। আর মানুষ হঠাৎ গাছের ভেতরে ঢুকে কিভাবে আর যায় কিভাবে, কোথায় যায়? সে মুরব্বীর কথায় ছেলেটা বলল, আমি এসব বিশ্বাস করি না। গাছ থেকে কিসের রক্ত পড়ে আর মানুষ কোথায় ঢোকে? কথাটা বলে ছেলেটা সেই গাছের রক্তে স্পর্শ করার সাথে সাথে মনে হলো ওকে কেউ টেনে গাছের দিকে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে অদৃশ্য কেউ গাছের ভেতরে নিয়ে যাবে। এরকম অবস্থা দেখে ছেলেটা চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। ছেলেটার কথায় ভয় সবাই পিছে গেলেন। এদিকে তখন আমি ছেলেটার হাত শক্ত করে চেপে ধরলাম। আমি ছেলেটার হাত চেপে ধরাই, জানি না আমার কি মনে হলো। মনে হলো ছেলেটার সাথে সাথে আমাকে কেউ গাছের ভেতরে টেনে নিল। তখন কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছিল আমার মনে হচ্ছিল আমি বাতাসের বেগে কোথাও যাচ্ছি। এভাবে একটু পরেই আমি নিজেকে দেখলাম এবং এক অবাক করা জায়গায়। আমি দেখলাম আমি ও ছেলেটা একটা জঙ্গলে, বিশাল বড় বড় গাছ সেখানে। তেমনি একটা বড় গাছের নিচে বসে আছে একজন তান্ত্রিক। সে তান্ত্রিকের সামনে আগুন জ্বালানো, ডানে বায়ে কয়েকটা মাথার খুলি। সব থেকে ভয়ের বিষয় হলো সেই তান্ত্রিকের আশেপাশে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর কয়েকটা জিন। সে জিনদের একজনের রূপ এক এক রকম। ওই ভয়ঙ্কর জিনেদের মধ্যে একটা জিন খুবই ভয়ানক। ওর পুরো শরীরের লোম, শরীরটা ভয়ানক, আর ওর চোখটাও একটা ভয়ানক দেখতে। আমি ছেলেটা সেখানে যাওয়ায় ওই তান্ত্রিক তার জিনদের আদেশ করে বললেন, এই ছেলেটাকে নিয়ে যাও আর বলি দিয়ে ওর মাথাটা আমার কাছে নিয়ে আসো, আর ওর রক্ত একটা পাত্রে রেখে দাও। তান্ত্রিকের কথায় একটা জিন এসে আমার পাশে থাকা ছেলেটার পা ধরে টানতে টানতে ওকে নিয়ে যেতে লাগলেন। তখন ছেলেটা ভয়ে চিৎকার করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও, তোমরা কে, আমাকে মাফ করে দাও, ছেড়ে দাও আমাকে। কিন্তু ছেলেটার কোনো কথা না শুনে সে জিনটা এক কোপে ছেলেটার মাথা ফেলে দিলেন। ছেলেটাকে বলি দিয়ে ওর মাথাটা তান্ত্রিককে এনে দিলেন। এদিকে এই দৃশ্য দেখে আমি ভয়ে কাঁপতে কাঁপতে তান্ত্রিককে বললাম, আপনি কে? আমি কিছু করিনি, আমাকে কেন ধরে নিয়ে আসছেন? আমাকে বাড়িতে যেতে দিন। আমার কথাই তান্ত্রিক বললেন, আমরা এখানে যে আসে সে আর ফিরে যায় না, তোর কোনো দোষ নেই। একটু আগে যে ছেলেটাকে বলে দিলাম তুই ওর হাত টেনে ধরায় আমার জিনেরা ওর সাথে সাথে তোকেও আমার এখানে নিয়ে আসছে। এখন তোকে যদি আমি বাড়িতে যেতে দিই তাহলে তুই সবাইকে আমার কথা বলে দিবি, জানিয়ে দিবি আমার এসব কুকর্মের কথা। তুই যেহেতু ছেলেটার সাথে আসছিস আর তুই যেহেতু যুবক, তাহলে তোকেও বলে দিব, তবে আজকে না কালকে। তুই তো কাল মারা যাবি, মারা যাবার আগে শুনে যা ওই বট গাছের আসল কাহিনী। আমি একজন তান্ত্রিক, আমার নাম রবি, আমি রবি তান্ত্রিক। আমার একটা তন্ত্র মন্ত্র সাধনার জন্য 10 জন যুবক পুরুষ মানুষের মাথা ও শরীরে রক্ত লাগবে। আমি এইগুলো দিয়ে এমন এক পিশাচ জিনকে আমার বশে আসতে পারবো যার মতো শক্তিশালী পিশাচ জিন এই দুনিয়াতে খুব কম আছে।
আমার কাছে এমনিতেও অনেক শক্তিশালী জিনেরা বন্দি আছে। এই যে আশেপাশে দেখা, আমি ওদের বন্দি করে কাজ করাই, তবুও আমার অনেক বেশি শক্তিশালী জিনকে বশ করতে হবে। আমার বড় শক্তিশালী পিশাচ জিনকে বশ করার জন্য যে 10 জন যুবক পুরুষ মানুষের মাথা ও শরীর রক্ত লাগবে, এগুলো আমি কিভাবে জোগাড় করব? তাই এই বুদ্ধি করে আমার জিনদের মাধ্যমে ওই বট গাছের মধ্যে মায়াজাল সৃষ্টি করাই। জিনেদের মাধ্যমে গাছের মধ্যে রক্ত ঝরাতে থাকি যেন মানুষ সেটা দেখতে আসে আর গাছে থাকা রক্তে স্পর্শ করে। কোনো যুবক মানুষ যদি ওই গাছের রক্তে স্পর্শ করে, সাথে সাথে তাকে আমার জিনেরা মায়াজাল সৃষ্টি করে গাছের মধ্যে ঢুকিয়ে নেয় আর আমার কাছে এখানে নিয়ে আসে। আমি এই পর্যন্ত 6 জন ছেলেকে বলি দিয়ে মেরে ফেলেছি, তোকে কাল বলি দিয়ে হবে 7 জন। সে রবিতান্ত্রিকের কথা আমি ভয় ভয় বললাম, না আমাকে কিছু করবেন না, আমি আপনার কথা কাউকে বলবো না। আর আপনি হয়তো জানেন না আমার বউ একজন পরী, আয়শা পরী আমার বউ। আমার কথায় তান্ত্রিক বললেন, আমি কোনো পরিটরিকে ভয় পাই না, শক্তিশালী জিনদের বন্দি করে কাজ করাচ্ছি আর আমি পাবো পরীদের ভয়? এই বলে আমার কোনো কথা না শুনে তান্ত্রিক 2 জন জিনকে বললেন, এই ছেলেটাকে বন্দি করে রাখো, কালকে ওকে বলি দেব। তান্ত্রিকের কথায় 2 জন জিন আমাকে ধরে একটা খাঁচায় বন্দি করে রাখলেন। আমি খাঁচায় বন্দি হয়ে চিৎকার করছি, আমাকে ছেড়ে দিন, যেতে দিন আমাকে। আমার কথায় তান্ত্রিক সহ সেখানে থাকা জিনেরা চুপ করে রইলেন। এদিকে কোনো উপায় না পেয়ে আমি আয়শা পরীকে স্মরণ করতে লাগলাম, কিন্তু আয়শা পরী আমার স্মরণে ওখানে আসলেন না বা কোনো সাড়া দিলেন না। আমি ওখানে বন্দি। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়, আমি বাড়িতে আসি না। আমি বাড়িতে না আসায় বাবা রাতে দোকান বন্ধ করে বাড়িতে আসে। বাবা বাড়িতে এলে মা জিজ্ঞাসা করে, নিশাত কোথায়? আজকে 2 জন দোকান করছো যে, দোকানে ভিড় বেশি ছিল নাকি? মায়ের কথায় বাবা অবাক হয়ে বলল, না তো, কোনো নিশাত তো বাড়িতে বিকালে আসছে। আমি বিকাল থেকে দোকানে গেলে নিশাত বাড়িতে আসছে। তখন মা বললেন, কই নিশাত তো বাড়িতে আসেনি। ও বুঝতে পারছি, মনে হয় সালাম চাচার সাথে কোনো জিনপুরি ছাড়ানো দেখতে গিয়েছে। তখন বাবা বলেন, না ও তো যেতে পারে, যদি অন্য কোথাও যায় বা কোনো দুর্ঘটনা হয়। বাবার কথায় মা চিন্তায় পড়ে গেলেন। আয়শা বললেন, মা আপনি চিন্তা করবেন না, আমি খোঁজ নিয়ে দেখি নিশাত কোথায় আছে। কথাটা বলে আয়শা বাতাসে মিশে আগে সালাম দাদুর বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখে সালাম দাদু বাড়িতে আছে, আমি ওনার সাথে নেই। সালাম দাদুকে এভাবে একা দেখে আয়শা দাদুর সাথে কথা না বলে আমার খোঁজ করতে থাকে, কিন্তু কোনোভাবে আমার কোনো খোঁজ পায় না। এমন কোনো জায়গায় নেই আয়শা আমার খোঁজ নেয় না। সব জায়গায় খোঁজ নিয়ে আয়শা আমাকে না পাওয়ায় আবারও সালাম দাদুর কাছে আসে। আয়শা সালাম দাদুর কাছে এসে দাদুকে ডেকে তুলে বলেন, দাদু নিশাতকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আয়শার কথায় দাদু বলেন, কি বলো, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? নিশাত কোথায় গিয়েছিল? নিশাত দোকানে গিয়েছিল, রাতে বাবা বাড়িতে আসছে ও আসেনি। বাবা এসে বলার পর জানতে পারলাম, আমি তো খোঁজ নিইনি, ভাবছি নিশাত দোকান থেকে বাড়িতে আসবে তাই। বাবা আসার পর জেনে সব জায়গায় খোঁজ নিলাম, কোথাও পেলাম না। দাদু এখানে জিনপুরি জনিত ঘটনা আছে, নিশ্চয়ই কোনো জিনের মায়াজালে পড়েছে নিশাত। জিনজনিত ঘটনা না থাকলে আমি খুঁজে পেতাম। দাদু ভয় হচ্ছে আমার, নিশাত কোথায় গেল? আয়শার কথায় সালাম দাদু বললেন, আমারও তাই মনে হচ্ছে এখানে জিনপুরি জনিত কারণ আছে। আচ্ছা আয়শা, তুমি এটা খোঁজ নাও যে নিশাত দোকান থেকে বেরিয়ে কোথায় গেছে, তাহলে আমরা জানতে পারবো। দাদুর কথা আয়শা তাই করলেন। আয়শা এবার গভীরে গিয়ে আমার খোঁজ নিতে লাগলেন। আমার বিষয়ে খোঁজ নিতে নিতে আয়শা জানতে পারলেন আমি ওই বট গাছের কাছে পর্যন্ত গিয়েছি। এরপর আর কিছু জানতে পারিনি। আমি বট গাছটার কাছ পর্যন্ত গিয়েছি এটা জেনে আয়শা পরী দাদুর কাছে এসে বলে, দাদু নিশাত ওই বট গাছের কাছে পর্যন্ত গেছে। এরপর আর কিছু কেন জানতে পারছি না। আয়শার কথা শুনে দাদু একটা চিন্তা করে বললেন, আয়শা বুঝতে পারছি পাশের গ্রামে ওই বটগাছে নিশ্চয়ই কিছু ঘটছে, কারণ আজ একজন আমাকে বলেছিল ওই বটগাছে নাকি মানুষ ঢুকে হারিয়ে যায়, ওই গাছে নাকি রক্ত পড়ে। এরকম কথা আমি ভেবেছিলাম কাল দেখতে যাব, কিন্তু এখন তো মনে হচ্ছে কাল না, আমার এখনই যেতে হবে। এই বলে সালাম দাদু হাঁটতে লাগলেন ওই বটগাছের দিকে। এদিকে অদৃশ্যভাবে আয়শা পরীও হাঁটছে দাদুর সাথে সাথে। এভাবে হাঁটতে হাঁটতে দাদু একসময় পৌঁছে যায় ওই বটগাছের কাছে। ওখানে গিয়ে গাছটার চারিদিকে ঘুরে আয়শাকে বলেন, আয়শা এই গাছটা কেমন অস্বাভাবিক, এখানে কিছু ঘটেছে মনে হয়, কিন্তু কি ঘটেছে সেটা জানতে হবে। এমন সময় দাদু দেখেন সেখানে একজন লোক আসছে। লোকটার সামনে আসলে দাদু বলেন, এই যে ভাই, শুনলাম এখানে কোনো গাছে রক্ত বের হয়, আবার মানুষও গাছে ঢুকে যায়, এটা কি সেই গাছ? দাদুর কথায় লোকটা বলেন, হ্যাঁ এটা সেই গাছ। আপনি এখানে কি করছেন? আমি তো আপনাকে চিনি, আপনি সালাম কবিরাজ, পাশের গ্রামে আপনার বাড়ি।
সালাম কবিরাজ ওখানে আসছে শুনে আশেপাশের অনেকে এসে জড়ো হয় ওখানে। তখন দাদু সবাইকে উদ্দেশ্য করে বলেন, আচ্ছা, এই গাছে মানুষ ঢুকে কিভাবে, এটা কি সত্যি কেউ কি দেখেছেন? দাদুর কথায় ওখানে থাকা একজন বললেন, হ্যাঁ, আমরা নিজের চোখে দেখছি। আজকে সন্ধ্যার দিকে তো দুজন ছেলে গাছে ঢুকে গায়েব হয়ে গেছে। ওনার কথায় দাদু বললেন, আচ্ছা, ভালো করে খেয়াল করে বলুন তো ছেলে দুটাকে চিনেন কিনা? তখন একজন বললেন, কবিরাজ সাহেব, আমি ছেলে দুটাকে ভালোভাবে চিনি না, তবে ওদের দেখেছি। একটা ছেলের বাড়ি উত্তর পাড়ায়, আরেকটা ছেলের বাড়ি মনে হয় পাশের গ্রামে হবে। ছেলেটাকে আমি বাজারের দোকানে দেখেছি, ওদের দোকান আছে। ওনার কথায় সালাম দাদু এবার নিশ্চিত হলেন, আজকে দুটো ছেলে এই গাছে ঢুকে যাওয়ার মধ্যে আমি একজন। আমি এখানে গায়েব হয়ে গেছি এটা শিওর হয়ে দাদু সবাইকে বললেন, ও আচ্ছা, ঠিক আছে, আমি কাল দিনের বেলা আসবো, এখানে এই জায়গা থেকে সবাই চলে যান, নাহলে বিপদ হতে পারে। জিনের এসে হঠাৎ ধরে নিয়ে যাবে। আপনারা চান আমিও একটু পর চলে যাচ্ছি। সালাম দাদুর কথায় ভয়ে সেখানে থেকে সবাই চলে গেলেন। এদিকে তখন সালাম দাদু বড় বাবা জিনকে ডাকলেন। বড় বাবা জিন সালাম দাদুর বাবা ও দাদার বন্ধু ছিলেন। সে সুবাদে বড় বাবা জিন সালাম দাদুর কাছে আসে ওনাকে সাহায্য করে। সালাম দাদু ডাকে বড় বাবা জিন আসলে দাদু সব ঘটনা খুলে বললেন বড় বাবা জিনকে। এদিকে তখন আয়েশাপুরী ফাতেমাপুরীকে ডাকেন। ফাতেমাপুরীকে একবার আয়েশাপুরী সাহায্য করেছিল, তখন থেকে ফাতেমাপুরী ও আয়েশাপুরীর বন্ধুত্ব। তো আয়েশা ডাকে ফাতেমাপুরী এইসব সব শুনেন। সব শুনে আয়েশাপুরী, ফাতেমাপুরী, বড় বাবা জিন সবাই আমার খোঁজ নেওয়ার জন্য এক একজন এক এক দিকে বেরিয়ে পড়ে। সবাই আমার বিষয়ে খোঁজ নিতে বের হয়, কিন্তু আমার খোঁজ কোথাও পাই না। এটা কিভাবে হতে পারে? জিনেরা আমার খোঁজ পাচ্ছে না, কেউ আমার খোঁজ না পেয়ে আবারও ফিরে আসে। সবাই ফিরে আসায় সালাম দাদু বলেন, আমি বুঝতে পারছি এখানে নিশ্চয়ই মায়াজাল সৃষ্টি করা আছে, যার ফলে আপনারা জানতে পারছেন না। তখন আয়েশা মন খারাপ করে বলল, তাহলে কি করবো দাদু? আমি অনেক চেষ্টা করি জানার। আয়েশার কথায় দাদু বললেন, সাজ্জাদ জিনকে ডাকো, আমাদের সাজ্জাদ জিনের দাদুর সাহায্যে লাগবে। সাজ্জাদ জিনের দাদু এই কঠিন ও গোপন তথ্য বলতে পারবে নিশাত কোথাও কিভাবে আছে। সালাম দাদুর কথায় আয়েশা সাজ্জাদ জিনকে ডেকে সব খুলে বললাম। সব শুনে পরিস্থিতি খারাপ দেখে সাজ্জাদ জিন তার দাদুকে ডেকে সব খুলে বললেন। সব শুনে সাজ্জাদ জিনের দাদু বললেন, এই বিষয়টা মনে হচ্ছে অনেক কঠিন হবে, এরকম ঘটনা সহজে জানা যায় না, তবু আমি যথেষ্ট চেষ্টা করব, আপনারা এখানে থাকুন। এই বলে সাজ্জাদ জিনের দাদু চলে গেলেন। উনি খোঁজ নিতে যাওয়ার প্রায় 2 ঘন্টা পর ফিরে আসলেন। উনি ফিরে এসে বললেন, অনেক কষ্টে আয়েশাপুরীর স্বামী নিশাতের খোঁজ নিয়ে জানতে পেরেছি। আমি চেষ্টা করেও যখন জানতে পারিনি, তখন আমার এক বন্ধু সাহায্য নিয়েছি। কালো জাদুর মাধ্যমে কোনো জিন বা মানুষ মায়াজাল সৃষ্টি করে রাখলে সেটা ভেদ করে আমার বন্ধু খোঁজ নিতে পারে। আমার বন্ধু খোঁজ নিয়ে যেটা বলল, নিশাতকে ধরে নিয়ে গেছে রবি নামে একজন তান্ত্রিক। রবি তান্ত্রিক এই গাছকে ব্যবহার করে মায়াজাল সৃষ্টি করে তার সাথে জিনেদের সাহায্যে যুবক ছেলেদের ধরে নিয়ে যায়। কোনো যুবক এই গাছের রক্ত স্পর্শ করলে তাকে তান্ত্রিকের জিনেরা ধরে নিয়ে যায়, আর তখন রবি তান্ত্রিক ওকে বলি দেয়। আমার বন্ধু জিন জানিয়েছে রাত পোহালে নিশাতকে তান্ত্রিক বলি দেবে, যা করার আজ রাতেই করতে হবে। এসব তথ্য দিয়ে চলে যায় সাজ্জাদ জিন ও তার দাদু। এদিকে তখন বড় বাবা জিন, ফাতেমাপুরী ও আয়েশাপুরী সবাই চিন্তায় পড়ে যায়। রবিতান্ত্রিক এরকম ঘটনা ঘটাবে কারোর ভাবনায় আসেনি। সবসময় আয়েশাপুরী কান্নায় ভেঙে পড়ে। তখন সালাম দাদু আয়েশাকে শান্ত করে বলে, আয়েশা, কান্না করো না, আজ রাতের মধ্যে যেভাবে হোক নিশাতকে রবিতান্ত্রিকের হাত থেকে বাঁচাবে। তখন আয়েশা জিজ্ঞাসা করলেন, কিভাবে? আয়েশার কথায় জবাবে সালাম দাদু বললেন, নিশাতের ওখানে আমাকে যেতে হবে। একটা জিনিস খেয়াল করো, এই গাছের রক্ত কোনো মানুষ স্পর্শ করলে রবিতান্ত্রিকের জিনেরা তাকে ধরে গাছের ভেতরে ঢুকে অদৃশ্যভাবে নিয়ে যায়। এখন আমি যদি গাছের রক্ত স্পর্শ করি, তাহলে ওই জিনেরা আমাকে ধরে নিশাতের কাছে নিয়ে যাবে। আমাকে ওখানে নিয়ে গেলে আমি দোয়া কালাম পরে ওই জায়গায় মায়াজাল কেটে দিব। আমি মায়াজাল কেটে দিলে তখন তোমরা তো যেতে পারবা, তাই না? তখন আয়েশা বলল, হ্যাঁ দাদু, আপনি মায়াজাল কাটার কয়েক সেকেন্ডের মধ্যে আমরা ওখানে হাজির হতে পারবো। কিন্তু দাদু, আপনি এই কাজ করতে পারবেন না, কারণ রবিতান্ত্রিকতার জিনেরা যুবকরা ছেলেদের ধরে নিয়ে যায়। আপনি তো বৃদ্ধা, আপনাকে তো ধরে নিয়ে যাবে না। তখন পাশে থাকা বড় বাবা জিন বলল, হ্যাঁ, এর জন্য আরেকটা বুদ্ধি করতে হবে। একজন যুবক ছেলের রক্ত সালাম কবিরাজের হাতে মেখে নিতে হবে। যুবক ছেলের রক্ত মেখে এই গাছের রক্তে স্পর্শ করলে তান্ত্রিকের জিনেরা যুবক ছেলে ভেবে সালামকে ধরে নিয়ে যাবে। সালামকে ধরে নিয়ে যাবার পর হয়তো বুঝতে পারবে ওরা বৃদ্ধাকে ধরে নিয়ে আসছে। এদিকে ততক্ষণে সালাম কবিরাজ তার কাজ শুরু করবে। বড় বাবা জিনের কথায় সালাম দাদু বললেন, হ্যাঁ, এটাই করতে হবে। আপনারা এখানে থাকুন, আমি গ্রামে ঢুকে আমার পরিচিত কোনো ভাতিজা বা নাতি ওদেরকে একটু রক্ত নিয়ে আসি। কথাটা বলে সালাম দাদু চলে গেলেন, আর কষ্ট করে একজন যুবকের একটু রক্ত নিয়ে এসে হাতে মেখে নিলেন।
দাদু রক্ত হাতে মেখে তার সাথে যা যা লাগে সব সাথে নিলেন। সব সাথে নিয়ে আয়েশা, বড় বাবা জিন, ফাতেমাপুরী সবাইকে বললেন, আমি তাহলে কাজ শুরু করছি। আমি আল্লাহর রহমতে যেভাবে হোক শুরু করি। রবিতান্ত্রিকের মায়া জাদু কাটবো, তখনই তোমরা যাবে। সালাম দাদুর কথায় সবাই রাজি হলে সালাম দাদু বট গাছের রক্ত স্পর্শ করলেন। আর তখনই হঠাৎ মনে হলো সালাম দাদুকে গাছের ভেতরে দিয়ে টেনে নিয়ে গেলেন। সালাম দাদুকে রবিতান্ত্রিকের জিনেরা ওই জঙ্গলে ধরে নিয়ে আসার পর রবিতান্ত্রিক সালাম কবিরাজকে দেখে বলেন, আরে একে? কথাটা বলে রবিতান্ত্রিক যা জিনদের বললেন, তোদের কি বুদ্ধি, বৃদ্ধা কাউকে ধরে নিয়ে আসছিস কেন? আমি না বলছি যুবক ছেলেদের ধরে নিয়ে আসতে? রবিতান্ত্রিকের কথায় ওনার সাথে থাকা জিনেরা বললেন, আমরা তো যুবক ছেলের রক্তের গন্ধ পেয়ে ওকে ধরে নিয়ে আসছি, এখন এসে দেখে উনি বৃদ্ধা। জিনদের কথায় রবিতান্ত্রিক সালাম দাদুকে বললেন, কে রে তুই? তোকে দেখে তো সাধারণ কেউ মনে হচ্ছে না। রবিতান্ত্রিকের কথায় সালাম দাদু আর দেরি না করে তার চারিদিকে একটা গোলবৃত্ত আঁকলেন। গোলবৃত্ত এঁকে সেটার ভিতরে বসে বললেন, রবিতান্ত্রিক, এখন নিশ্চয় বুঝতে পারছিস আমি কে? আমি একজন কবিরাজ, নাম সালাম কবিরাজ। সালাম দাদুর কথায় রবিতান্ত্রিক অবাক হয়ে গিয়ে বললেন, তুই আমার এখানে আসলি কিভাবে খোঁজ পেলি আমার এই জায়গার? আমি তো এই জায়গায় কালো জাদুর মাধ্যমে মায়াজাল সৃষ্টি করে আবদ্ধ করে রেখেছি। আমার জিন ছাড়া অন্য কোনো মানুষ বা জিনেরা এই জায়গার বিষয়ে জানার কথা না। তখন সালাম দাদু বললেন, কিভাবে জেনেছিস সেটা পরে জানলেও চলবে, আগে এটা বল, নিশাদ নামে কোনো ছেলেকে কি আটকে রেখেছিস? তখন রবিতান্ত্রিক মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, ওকে আমি রাত পোহালে বলি দিব। রবির কথায় সালাম দাদু বললেন, না, ওকে বলি দিতে পারবি না, কারণ ওর জন্য এত কিছু করেছি, ওর জন্য আমি এখানে এসেছি। নিশাদকে ছেড়ে দে, তাহলে আর কোনো ঝামেলা হবে না, ওর বউ আয়শাপুরীর সাথেও তোর শত্রুতা হবে না। সালাম দাদুর কথায় রবিতান্ত্রিক হাসতে হাসতে বলল, কবিরাজ, তুই কাকে কি বলিস? আমি রবিতান্ত্রিক, আমার কাছে জিনপরীরা খেলনা। মুহূর্তে জিনপরী বন্দি করা আমার কাছে কোনো ব্যাপার না। আমি যাকে একবার আমার কাছে নিয়ে আসি তাকে আর ফিরিয়ে দেই না। আমি নিশাদ নামে ছেলেটাকে বলি দিব, আর সেটা তো তোর সামনে। নিশাদকে বলি দিয়ে তোকে মেরে ফেলবো, কারণ তুই এখানে আসছিস। রবিতান্ত্রিকের কথায় সালাম দাদু বললেন, রবি, বেশি সাহস ও ক্ষমতা দেখাবি না, গরম দেখাবি না। তোর মতো অনেক তান্ত্রিক জীবনে নিজের ক্ষমতা দেখাতে গিয়ে মারা গেছে। তোকে শেষবারের মতো বলছি, আয়শাপুরীর হাত থেকে বাঁচতে ওর স্বামীকে ছেড়ে দে। কিন্তু রবিতান্ত্রিকের এক কথা, আমাকে ছাড়বে না বলে রবিতান্ত্রিক বলেন, আমার এই জায়গায় মায়াজাল আবদ্ধ, তো আয়শাপুরী এখানে আসবে কিভাবে? তখন সালাম দাদু বললেন, আমি তোর এই মায়াজাদু কাটাতেই এখানে এসেছি, আমি কাটিয়ে দিব এখানকার সব মায়াজাদু। সালাম দাদুর কথায় রবিতান্ত্রিক হা হা করে হাসতে লাগলেন, সাথে রবিতান্ত্রিকের জিনেরা বিকট শব্দ করে হাসছে। রবিতান্ত্রিকের হাসি দেখে দাদু বললেন, রবিতান্ত্রিক, জীবনের শেষ হাসি হেসে নে, আর তোর সাথে থাকা জিনেদের বল, সাহস থাকলে আমাকে ছুঁয়ে দেখাতে। সালাম দাদুর কথায় রবিতান্ত্রিক রেগে তার জিনেদের বললেন সালাম দাদুকে আক্রমণ করার। রবিতান্ত্রিকের কথায় তার জিনেরা সালাম দাদুকে আক্রমণ করতে যায়, কিন্তু সালাম দাদুকে আক্রমণ করতে পারে না। সালাম দাদু জানে জিনেরা হঠাৎ আক্রমণ করতে পারে, তাই শুরুতে চালাকি করে নিজের চারিদিকে গোলবৃত্ত এঁকে ওটার ভিতরে ঢুকে বসে আছে। রবিতান্ত্রিকের জিনেরা সালাম দাদুকে স্পর্শ করতে পারে না, সে গোলবৃত্তের ভেতরে ঢুকতেও পারে না। জিনেদের এরকম কাহিনী দেখিয়ে সালাম দাদু তার সাথে থাকা ঝমঝমের পানি বের করে জিনদের শরীরে ছিটে দিলে জিনেরা চিৎকার দিয়ে দূরে সরে গেলেন। তখন সালাম দাদু রবিতান্ত্রিককে বললেন, রবিতান্ত্রিক নেই, এবার শুরু করি শক্তি লড়াই, দেখি তোর শক্তি কতটা। এই বলে সালাম দাদু দোয়া পড়তে লাগলেন আর আশেপাশে জমজমের পানি ছেড়তে লাগলেন, যেন ওই জায়গার মায়াজাল কেটে যায় আর আয়শাপুরী, বড় বাবা জিন, ফাতেমাপুরী ওরা এখানে আসতে পারে। এইভাবে সালাম দাদু দোয়া পড়ছে, এই দেখে রবিতান্ত্রিকও তন্ত্রমন্ত্র পড়ছে আর তার কাছে থাকা শুকরের রক্ত আশেপাশে ছিটিয়ে জায়গাটা অপবিত্র করছে, যেন সালাম দাদু মায়াজাল কাটাতে না পারে। সালাম দাদু জমজমের পানি ছিটালে রবিতান্ত্রিক রক্ত ছিটিয়ে দেয়। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর একসময় কোনো উপায় না পেয়ে সালাম দাদু নিজের শরীর বন্ধ করে সে গোলবৃত্ত থেকে বেরিয়ে রবিতান্ত্রিকের ওপর জমজমের পানি ছিটিয়ে দেন আর জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে থাকে। সালাম দাদুর ছিটানো জমজমের পানি ওর উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করাই রবিতান্ত্রিকের তন্ত্রমন্ত্র পড়াই ভুল হচ্ছিল। এভাবে একটু সময় চলে গেলে রবিতান্ত্রিক থেকে যায় আর তখনই সে জায়গার মায়াজাল কেটে যায়। সে জায়গার মায়াজাল কাটতে দেরি আয়শাপুরী, বড় বাবা জিন ও ফাতেমাপুরী সেখানে আসতে দেরি নেই। বড় বাবা জিন, ফাতেমাপুরী ও আয়শাপুরী এসেই আয়শাপুরী সোজা রবিতান্ত্রিকের বুকে আঘাত করে ফেলে দিয়ে বলেন, তোর এত বড় সাহস, তান্ত্রিকের বাচ্চা আমার স্বামীকে বন্দি করে রাখিস। আয়শাপুরী তান্ত্রিককে আঘাত করে ফেলে দেওয়ার পর তান্ত্রিক পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আয়শাপুরী,
তোর এত বড় সাহস আমাকে আঘাত করিস, তোদের সবাইকে আজ মারবো। এই বলে রবিতান্ত্রিক ওখানে থাকা ভয়ঙ্কর সকল জিনেদের আদেশ করলেন আয়শাপুরী, বড় বাবা জিন, ফাতেমাপুরী সবাইকে মেরে ফেলার। তান্ত্রিকের আদেশে ওনার জিনেরা এসে আয়শাপুরী, বড় বাবা জিন ও ফাতেমাপুরী এদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। সে যুদ্ধ আয়শাপুরী রেগে একাই তান্ত্রিকের জিনদের আঘাত করতে করতে লাগলেন আর মেরে ফেলতে লাগলেন। এভাবে কয়েক মিনিট যেতে না যেতে আয়শাপুরী রবিতান্ত্রিকের সকল জিনদের সেখানেই মেরে ফেললেন। সকল জিনদের মরতে দেখে রবিতান্ত্রিক যে ভয় পাবে, ভয় সেখান থেকে পালাবে, এমনটা করছে না। উল্টা একটা হাসিতে রবিতান্ত্রিক বলেন, আয়শাপুরী, তোর শক্তি আছে, এটা বুঝতে পারছি, কিন্তু তোর শক্তি দেখে আমি ভয় পাই না। আমি রবিতান্ত্রিক, আমি এত সহজে কাউকে ছাড়ছি না। রবিতান্ত্রিকের কথা আয়শা রবিতান্ত্রিকের চুল ধরে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে ফেলে দিলেন। তখন রবিতান্ত্রিক একটা হাত উপরে করে কি জানি বললেন, আর তখনই জঙ্গলের ভেতর থেকে একটা আলো সা করে এসে রবিতান্ত্রিকের উপরে পড়লেন। সে আলোটা রবিতান্ত্রিকের শরীরে পড়ার সাথে সাথে সবাইকে অবাক করে দিয়ে রবিতান্ত্রিক 10 জন হয়ে গেলেন। মানে রবিতান্ত্রিকের মতো হুবহু দেখতে 10 জনকে সবাই দেখতে লাগলেন। এটা কিভাবে সম্ভব? রবিতান্ত্রিকের মতো হুবহু 10 জন হলো কিভাবে? এখন কোনটা আসল রবিতান্ত্রিক সেটাই বোঝা যাচ্ছে না। ওদিকে তখন রবিতান্ত্রিকের মতো হুবহু দেখতে 10 জন জঙ্গলের 10 দিকে দৌড়াতে লাগলেন। তখন আয়শাপুরী, ফাতেমাপুরী, বড় বাবা জিন সবাই একজন করে রবিতান্ত্রিককে ধরে মেরে ফেলছিলেন, কিন্তু পরে বুঝতে পারেন ওটা আসল রবিতান্ত্রিক না। রবিতান্ত্রিক ওখান থেকে পালিয়ে গেছে। রবিতান্ত্রিক পালানোর পর সালাম দাদু বলেন, ওকে খুঁজে আর লাভ নেই, ও পালিয়ে গেছে। এটা এক প্রকার কালো জাদু রবিতান্ত্রিককে বাঁচিয়ে নিয়ে গেছে ওর সাথে থাকা জিন। রবিকে তো এখন পাবো না, নিষেধকে তো বাঁচাতে পেরেছি। কথাটা বলে সালাম দাদু আমার কাছে আসে আর জমজমের পানি আমাকে বন্দি করা খাঁচার উপর ছিটিয়ে আমাকে খাঁচা থেকে বাইরে বের করেন। আমাকে বাইরে বের করে আয়শাপুরী আমাকেও সালাম দাদুকে নিয়ে সেখান থেকে বাড়ির কাছে নিয়ে আসলেন। বড় বাবা জিন ও ফাতেমাপুরী আমার কাছে, আমাদের সাথে। এখন সবাই আসার পর বড় বাবা জিন ও ফাতেমা আমাদের কাছে বিদায় নিয়ে চলে গেলেন। তখন রাত শেষ হয়নি, একটু পর ফজরের আজান দিবে। এদিকে তখন সালাম দাদু বললেন, আয়শা, নিশাত, তাহলে আমি বাড়িতে যাই, তোমরা বাড়িতে যাও তাহলে। এই বলে সালাম দাদু চলে গেলেন বাড়িতে। এদিকে তখন আমিও আয়শাপুরী চলে গেলাম বাড়িতে। আমরা বাড়িতে গিয়ে অবাক হলাম, কারণ মা বাবা না ঘুমিয়ে জেগে আছে। মা বাবা জেগে আছে দেখে আমি বললাম, আরে তোমরা ঘুমাওনি? তখন মা বললেন, তোর কোনো খোঁজ নেই এটা জেনে আমরা কিভাবে ঘুমাই? কোথায় গিয়েছিলি তুই? সারা রাত কোথায় ছিলি? মা বাবার কথার জবাবে আমি বললাম, না মানে মা, আমারই ভুল হয়েছে, তোমাদের বলে যাওয়া উচিত ছিল। আমি সালাম দাদুর সাথে দূরে জিন ছাড়াতে দেখতে গিয়েছিলাম। আমার কথায় বাবা ধমক দিয়ে বলল, যাবি, ভালো কথা, আমাকে দোকানে বলে যেতি, বাচ্চাদের মতো কাজ করিস এখনো, যা ঘরে যা। বাবার কথা আমি আর কথা না বাড়িয়ে চলে গেলাম ঘরে। ঘরে যাওয়ায় আয়শা বলল, মা বাবা যদি আসল কাহিনী জানতো তাহলে চিন্তায় শেষ হতো। তুমি ওই বটগাছ দেখতে যাবা, আমাকে বলে যেতা, বা সালাম দাদুকে সাথে নিয়ে যেতা। আয়শার কথায় ওকে বললাম, আরে আমি ভাবিনি এরকম হবে, আর আমার তো দোষ নেই, আমি ওই ছেলেটাকে বাঁচাতে ওর হাত ধরেছি, আর তখনই জিনেরা আমাকে ধরে নিয়ে গেছে। আল্লাহ রহমতে বেঁচে গেছি। আমার সামনে ছেলেটাকে বলি দিয়ে দিচ্ছে ওই জিনেরা। তখন আয়শা বলল, সময় মতো আমরা বুঝতে পারছি নইলে যে কি হতো, আচ্ছা এখন ঘুমাও। কথাটা বলে আয়শা শুয়ে পড়লেন, তখন আমিও ঘুমিয়ে গেলাম। এই ঘটনা 3 দিন ভালোই গেল, কোনো কিছু ঘটেনি এই 3 দিনে। 3 দিন পর এক রাতে হঠাৎ আমাদের ছেলে ইয়ামিন কান্না করে উঠলেন। ইয়ামিন কান্না করে ওঠায় আমিও আয়শা তাড়াহুড়া করে উঠে বিছানায় বসলাম। তখন আয়শা ইয়ামিনকে কোলে নিয়ে বলল, কি হয়েছে বাবা, কি হয়েছে তোমার? আয়শা কথায় ইয়ামিন ভয়ে ভয়ে বলল, আমি ভয় পেয়েছি, একটা 3 মাথাওয়ালা ভয়ঙ্কর কিছু দেখেছি। ইয়ামিনের কথায় আমি আয়শাপুরী এক অপরের দিকে তাকালাম। তখন আমি আমার ছেলে ইয়ামিনকে বললাম, বাবা কিভাবে ভয় পেয়েছো, স্বপ্ন দেখেছো? আমার কথা ইয়ামিন মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। তখন আমি আয়শার দিকে তাকিয়ে বললাম, কি হলো হঠাৎ? তখন আয়শা বলল, এখন এসব বলো না, ও ভয় পাবে, শুয়ে পড়ো, আমি কাল খোঁজ নিয়ে দেখব। কথাটা বলে আয়শা ইয়ামিনকে বুকে নিয়ে ঘুমিয়ে পাড়ি দিলেন আর ঘুমে গেলেন নিজে। আয়শা ইয়ামিন আম্মতো আমিও ঘুমালাম। আমি ঘুমানোর পর এবার আমি নিজের স্বপ্নে ওই 3 মাথাওয়ালা ভয়ঙ্কর জিনকে দেখতে পেলাম। ওরকম ভয়ঙ্কর জিনকে দেখে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখি সকাল হয়ে গেছে। সকাল হয়েছে বুঝতে পেরে উঠে হাত মুখ ধুয়ে খাবার খেতে খেতে আয়শাকে বললাম, আয়শা জানো কি হয়েছে? রাতে ইয়ামিনের মতো আমিও স্বপ্নে ওই ভয়ঙ্কর ওই 3 মাথাওয়ালা জিনকে দেখেছি। আয়শা, আমার অনেক ভয় করছে, বিষয়টা ভালো লাগছে না। আমি খাবার খেয়ে সালাম দাদুর সাথে কথা বলে আসি, দেখি সালাম দাদু কি বলতে পারে কিনা। আমার কথায় আয়শা একটু চিন্তিত হয়ে বলল, বিষয়টা ভালো মনে হচ্ছে না। আজ তুমি খাবার খেয়ে দাদুর সাথে কথা বলে আসো, আমি দেখি এদিকে খোঁজ নিয়ে কিছু বলতে পারি কিনা।
আয়েশার কথায় আমি রাজি হয়ে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সালাম দাদুর বাড়িতে গিয়ে দেখি উনি বসে আছে। ওনাকে দেখে কিছু বলতে যাব এমন সময় দাদু বললেন, কিছু বলতে হবে না, তোর মতো স্বপ্ন আমিও দেখেছি। আমি রাতে স্বপ্ন দেখে বুঝতে পারছি এই ঘটনা আমার সাথে না, তোর বা আয়েশা ওদের সাথেও হতে পারে। আমার যতদূর মনে হয় এটা রবি তান্ত্রিকের কাজ ও নিশ্চয়ই কোনো শক্তিশালী জিনকে আমাদের পেছনে লাগিয়েছে। দাদুর কথায় অবাক হয়ে বললাম, হ্যাঁ দাদু, এরকমই হতে পারে। সামনে কিছু ঘটার আগে কিছু একটা করো। তখন সালাম দাদু বললেন, আয়েশা কি বলল? আয়েশা বলেছে খোঁজ নিবে আজকে, তবুও তুমি বড় বাবা জিনকে ডেকে জিজ্ঞাসা করো। আমার কথায় সালাম দাদু বড় বাবা জিনকে স্মরণ করতে লাগলেন, কিন্তু বড় বাবা জিন আসলেন না। বড় বাবা জিন দাদুর ডাকে না আসায় দাদু ভাবলেন হয়তো কোনো সমস্যা হয়েছে তাই আসছে না। এভাবে দাদু কিছু বলতে যাবে এমন সময় আয়েশা পরি আসলেন সেখানে। আয়েশা এসে বললেন, দাদু একটা সমস্যা হয়ে গেছে, বড় বাবা জিন ও ফাতেমা পরীকে ধরে নিয়ে গেছে একটা ভয়ঙ্কর জিন। আমার যতদূর মনে হয় ওদের মতো আমাকে বা আপনাদের ধরে নিয়ে যেতে পারে, সামনে বিপদ আসতে চলেছে। আয়েশা কথায় সালাম দাদু বললেন, বড় বাবা জিন ও ফাতেমা পরীকে ধরে নিয়ে গেছে, এরা নিশ্চয়ই শক্তিশালী জিন হবে, কিন্তু ওরা কেন ফাতেমা পরী ও বড় বাবা জিনকে ধরে নিয়ে যাবে? আয়েশা একটা কাজ করি, সাজ্জাদ জিনকে ডেকে ওর দাদুর মাধ্যমে খোঁজ নিয়ে দেখে আসলে ঘটনা কি। সালাম দাদুর কথায় আয়েশা রাজি হয়েছে এমন সময় সেখানে আসলেন সাজ্জাদ জিন। সাজ্জাদ জিন এসে হাঁপাতে হাঁপাতে বলল, সর্বনাশ হয়ে গেছে, আমার দাদুকে একদল জিন বন্দি করে নিয়ে গেছে। কি, তোমার দাদুকে বন্দি করে নিয়ে গেছে কারা? তখন সাজ্জাদ জিন বললেন, তা জানি না, তবে দাদুকে ধরে নিয়ে যাওয়ার সময় দাদু চিৎকার করে আমাকে বলেছিলেন এরা আফ্রিকান জিন। আমাকে দুজন তান্ত্রিকের আদেশে এই জিনেরা ধরে নিয়ে যাচ্ছে আফ্রিকান দেশে। সাজ্জাদ আয়েশা পুরীর এই কথাটা বলছি শুধু। সাজ্জাদ জিনের কথাই সালাম দাদু আয়েশার দিকে তাকালে আয়েশা বললেন, দাদু আপনারা একটু অপেক্ষা করুন, আমি পুরো বিষয়টা খোঁজ নিয়ে আসি কোন তান্ত্রিকের আদেশে আফ্রিকান জিনেরা এটা করলো। আয়েশার কথা আমি বললাম, না আয়েশা তুমি যেও না, এখন গেলে ওরা তোমাকেও ধরে আটকে রাখবে। আমার কথা জবাবে আয়েশা বললেন, নিশাত আমাকে যেতে হবে, সবাইকে বাঁচাতে এটা করতে হবে আমাকে, আমার জন্য দোয়া করো, আমি আল্লাহর রহমতে তাড়াতাড়ি খোঁজ নিয়ে আসবো। এই বলে চলে গেলেন আয়েশা পরি। আয়েশা চলে যাবার পর আমরা চিন্তায় চিন্তায় সেখানে অপেক্ষা করছিলাম। এভাবে অনেকক্ষণ হয়ে গেল। এক সময় আয়েশা পরি ফিরে আসলেন। আয়েশা ফিরে এসে সালাম দাদু জিজ্ঞাসা করলেন, আয়েশা আসছো, তুমি কি কোনো খোঁজ নিতে পারছো? তখন আয়েশা চিন্তিত হয়ে বলল, হ্যাঁ দাদু, সব খোঁজ নিয়েই আসছি। আসলে সেদিন রবি তান্ত্রিক পালিয়ে যাবার পর ওর একজন আফ্রিকান তান্ত্রিক বন্ধু আছে, ওর নাম নারায়ণ তান্ত্রিক। সে নারায়ণ তান্ত্রিকের কাছে যায়। রবি তান্ত্রিক নারায়ণ তান্ত্রিকের কাছে গিয়ে সব খুলে বলে আর সাহায্য চায়। বন্ধুকে সাহায্য করতে নারায়ণ তান্ত্রিক ও রবি তান্ত্রিক দুজনে মিলে পাহাড়ের একদল পিশাচ জিন ও তাদের জিন সর্দারকে বন্দী করে। নারায়ণ ও রবি তান্ত্রিক মিলে পাহাড়ের ওই জিন সর্দারকে বন্দী করার পর সেই জিন সর্দারকে বলেন, আমাদের কথা মতো আয়েশা পরি, ফাতেমা পরি, বড় বাবা জিন, সাজ্জাদ জিনের দাদু সহ আমার পরিবারের সবাইকে মেরে ফেলতে। আমাদের সবাইকে মারলে তান্ত্রিক সেই জিন সর্দারকে মুক্ত করে দিবে। এখন নিজেকে মুক্ত করতে সেই জিন সর্দার, বড় বাবা জিন, ফাতেমা পরি, সাজ্জাদ জিনের দাদু এদেরকে ধরে নিয়ে গেছে। ওদেরকে ধরে নিয়ে গেছে, এখন আমাদের পেছনে লাগবে। যে জিনেরা ধরে নিয়ে গেছে ওদের চেহারা অনেক ভয়ঙ্কর, ওদের মাথা একটা না তিনটা করে। আয়েশা পরির কথায় সালাম দাদু বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। বেশ কিছুক্ষণ চুপ থেকে দাদু বললেন, আয়েশা নিশাতকে নিয়ে বাড়িতে যাও, বাড়িতে তোমার ছেলে ও শ্বশুর শাশুড়ি আছে, ওদের ক্ষতি হতে পারে, এখন যাও আর সাবধানে থেকো, আমি দেখি কি করা যায়। সাজ্জাদ তুমি যাও আর সাবধানে থেকো। সালাম দাদুর কথায় আমিও আয়েশা চলে গেলাম বাড়িতে। সাজ্জাদ জিনও চলে গেলেন তার বাড়িতে। আমরা বাড়িতে আসার পর আমি আয়েশাকে বললাম, আয়েশা এখন কি হবে? ওই জিনেরা তো এখন আমাদের পেছনে লাগবে। আমার কথায় আয়েশা বলল, তুমি ভয় পেও না নিশাত, আল্লাহ একটা না একটা পথ বের করে দিবেন, তুমি আজ রাতে কোথাও বের হবা না, বুঝলা? আয়েশার কথায় রাজি হয়ে ঘরে শুয়ে রইলাম। ওদিকে সেদিন রাতে শুয়ে শুরু হলো আমাদের সাথে অত্যাচার। আমাদের বাড়ির চারিদিকে ঘুরতে লাগলেন সেই জিনেরা। আমরা ঘর থেকে বুঝতে পারছি মনে হচ্ছে বাইরে পাহাড় সমান বড় কেউ পা ফেলেছে, এতটা সাউন্ড আসছে। এরকম আওয়াজ শুনে মা বাবা ভয় পেলে আয়েশা ওদের শান্ত করেন। এভাবে না ঘুমিয়ে ভয়ের মাঝে কেটে যায় সেই রাতটা। রাত পেরিয়ে সকাল হলো। সকাল হলে আমি আয়েশাকে বললাম, আয়েশা আমাদের সাথে রাতে এরকম হয়েছে, সালাম দাদুর সাথে কি কিছু হয়নি তো? তুমি থাকো, আমি আমার দাদুর বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসি। আমার কথা এসে রাজি হলে আমি চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সেখানে গিয়ে দাদুকে ডাকতে লাগলাম, দাদু ও দাদু কই তুমি? কিন্তু আমার কথায় সালাম দাদু কোনো উত্তর দিলেন না। এদিকে তখন আমি ঘরে দেখলাম দাদু ঘরে নেই। ঘরে নিয়ে দেখে আশেপাশে জিজ্ঞাসা করলাম, তবুও সালাম দাদু কোনো খোঁজ পেলাম না। দাদুর কোনো খোঁজ না পেয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। আমি বাড়ির দিকে যাওয়ার সময় হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালেন দুজন ভয়ঙ্কর জিন। দিনের বেলা ভয়ঙ্কর জিনদের দেখবো ভাবতে পারিনি। এই জিনেদের দেখে চিৎকার দেওয়ার আগে ওরা আমাকে ধরে নিয়ে যায়।
সে জিনেরা আমাকে ধরে নিয়ে যাওয়ার সময় আমার কিছু মনে নেই। আমার যখন হুঁশ আসে তখন আমি দেখি আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমার পাশে সাজ্জাদ জিনের দাদু, বড় বাবা জিন, ফাতেমা পুরি, ওরা সবাই বাঁধা। আমরা 4 জন ওখানে বাঁধা, কিন্তু সালাম দাদুকে ওখানে দেখলাম না। আমাকে দেখে বড় বাবা জিন বললেন, নিশাত তোমাকেও ওরা ধরে নিয়ে আসছে। আয়শাপুরি কোথায়? বড় বাবা জিনের কথায় আমি বললাম, আয়শাপুরি বাড়িতে। আমি সালাম দাদুর বাড়িতে এসে দেখি উনি বাড়িতে নেই। ওনাকে বাড়িতে না পেয়ে আমার বাড়িতে যাওয়ার সময় এই জিনেরা আমাকে ধরে নিয়ে আসছে। আমার কথা শেষ হতে না হতেই রবিতান্ত্রিক ও নারায়ণতান্ত্রিক আসলেন আমার সামনে। ওরা আমার সামনে এসে বললেন, ভালোবাসার টানে আয়শাপুরীকে আনার ব্যবস্থা করছি। কথাটা বলে ওরা আমাকে আঘাত করতে লাগলেন। রবিতান্ত্রিক আমাকে আঘাত করার সময় সেখানে আসলেন আয়শাপুরী। আয়শা দেখে রবি ও নারায়ণতান্ত্রিক বললেন, আয়শাপুরী তুই আসছিস, আমার তো তোর অপেক্ষা করছিলাম। রবিতান্ত্রিকের কথায় আয়শা বললেন, রবি সেদিন আমার হাত থেকে বেঁচে গেছিস, আজকে বাঁচতে পারবি না, বাস চেলে ছেড়ে দে ওদের। আয়শাপুরীর কথায় রবিতান্ত্রিক বিকট একটা হাসি দিয়ে হাত ইশারা করায় সেই 3 মাথাওয়ালা পিশা জিন সর্দার ও তার শত শত জিন পুরীরা চলে আসলেন সেখানে। ওরা এসে আয়শাপুরীকে ঘিরে ধরলেন। ওরা ঘিরে ধরায় আয়শা ওদের সাথে যুদ্ধ করতে যাওয়ার আগে শত শত জিন আয়শাকে চেপে ধরলেন আর বন্দি করে ফেললেন। আয়শাকে বন্দি করে সবার মতো শিকল দিয়ে বেঁধে রাখলেন। আয়শাকে বেঁধে রেখে রবিতান্ত্রিক বললেন, আয়শাপুরী আমাকে তুই মানুষ বলি দিসনি, আজকে জিনদের বলি দিব। আয়শা তো স্বামী সহ সকল জিনপুরীদের আজ বলি দিব। কথাটা বলে রবিতান্ত্রিক 3 মাথাওয়ালা জিনদের বললেন সবাইকে নিয়ে পাহাড়ের দিকে যেতে। তান্ত্রিকের আদেশে সেই 3 মাথাওয়ালা জিনগুলো আমাদের শিকলে বেঁধে পাহাড়ের দিকে চলে গেলেন। জায়গাটা বেশ ভয়ঙ্কর। সেখানে গিয়ে নারায়ণতান্ত্রিক বললেন, রবি আগে কাকে বলি দিব? তখন রবিতান্ত্রিক বলল, আগে আয়শাপুরীর স্বামীকে বলি দিব, তারপর বাকি জিনদের, এরপর শেষে আয়শাপুরীকে। রবিতান্ত্রিকের কথায় নারায়ণতান্ত্রিক ধারালো ছুরি নিয়ে আমার কাছে এসে দাঁড়ালেন। ওদিকে আয়শাপুরী বড় বাবা জিন চিৎকার করছে। মৃত্যুর ভয়ে আমিও চিৎকার করছি, কিন্তু আমার চিৎকার না শুনে নারায়ণতান্ত্রিক আমার গলায় ছুরি ধরলেন। ওদিকে তখনই সেখানে আসলেন বিশাল লম্বা লম্বা 1 চোখলা একদল জিন। ওদের সাথে ওখানে আসলেন সালাম দাদু। সালাম দাদুকে দেখে রবিতান্ত্রিক রেগে গিয়ে বলল, সালাম কবিরাজ তোকে তো খুঁজছি, তুই এ কাদের নিয়ে আসছিস? এই জিনদের দেখে তো মনে হয় ওরা মারিচ সম্প্রদায়ের জিন, যারা আমার এই 3 মাথাওয়ালা জিনদের শত্রু। রবিতান্ত্রিকের কথায় সালাম দাদু হাসতে হাসতে বললেন, রবি আমি সালাম কবিরাজ, আমি তোর মতো বোকা না। আমি যখন দেখছি তুই তোর 3 মাথাওয়ালা জিনদের দিয়ে বড় বাবা জিন, ফাতেমা পুরি, সাজ্জাদ জিনের দাদু এদের ধরে নিয়ে আসছিস, তখন আমি বুঝতে পারছি আমাদের পরিস্থিতি খারাপ হতে চলেছে। এসব চিন্তা করে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই জঙ্গলে গিয়ে মারিচ সম্প্রদায়ের যে সর্দার, মেন সর্দার, ওনাকে হাজির করি। অনেকে হাজির করে সব খুলে বলি আর সাহায্য চাই। এখন এই মারিচ সম্প্রদায়ের জিনেরা আমাদের সাহায্য করবে। বিনিময়ে আয়শাপুরী, বড় বাবা জিন, ফাতেমাপুরী সবাই ওদের সাহায্য করবে। এখন দেখ কে মরে। কথার বলে সালাম দাদু 1 চোখওয়ালা জিনদের আদেশ করলেন। সেই জিনেরা এই রবি ও নারায়ণতান্ত্রিকের 2 চোখওয়ালা জিনদের সাথে যুদ্ধ শুরু করলেন। শুরু হলো 2 গ্রুপের মধ্যে ভয়ঙ্কর এক যুদ্ধ চলছে। এমন সময় সালাম দাদু আয়শাপুরী, ফাতেমাপুরী, বড় বাবা জিন, সাজ্জাদ জিনের দাদুদের মুক্ত করে দেন। মুক্ত হয়ে আয়শাপুরী সবাই ঝাঁপিয়ে পড়ে 3 মাথাওয়ালা ভয়ঙ্কর জিনদের সাথে যুদ্ধ করতে। এভাবে কিছুক্ষণ যেতে না যেতে আয়শাপুরী অনেক জিনদের মেরে ফেলে। বাকি জিনদের মেরে ফেলে সালাম দাদুর ডাকা মারিচ সম্প্রদায়ের জিনেরা। এভাবে আরো কিছুক্ষণ চলে গেলে রবি ও নারায়ণতান্ত্রিকের সকল জিনেরা ওখানে মারা যায়। সব জিনেরা মারা যাওয়ার পর আয়শাপুরী রবি ও নারায়ণতান্ত্রিককে আঘাত করতে থাকে। প্রচণ্ড আঘাতে রবি ও নারায়ণতান্ত্রিক দুর্বল হয়ে পড়ে। এমন সময় আয়শাপুরী রবিতান্ত্রিককে ওখানেই মেরে ফেলে। রবিতান্ত্রিককে মেরে ফেলে আয়শা নারায়ণতান্ত্রিককে মারতে যাবে, এমন সময় সবাইকে অবাক করে দিয়ে সেখানে উড়ে আসে ড্রাগনের মতো কিছু। ওটা ড্রাগন না সাপ তেমন বোঝা যাচ্ছিল না। সে বিশাল সাপের মতো প্রাণীটা এসে নারায়ণতান্ত্রিককে পিঠে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। উড়ে চলে যাবার পর সময় নারায়ণতান্ত্রিককে বলে যান, আয়শাপুরী কোন দিকে একদিন তোর সাথে আমার এরকম দেখা হবে। এই বলে হারিয়ে যান নারায়ণতান্ত্রিক। এদিকে সালাম দাদুর সাথে আসা ডাকা মারিচ সম্প্রদায়ের জিনের দাদু ধন্যবাদ দেন আর বলেন কোনো সাহায্য লাগলে আয়শাপুরীকে বলতে। দাদুর কথা ওই জিনেরা চলে যায়। এদিকে আয়শা তখন আমাদের বাড়ির সবাইকে নিয়ে আসে বাড়িতে আসার পর বড় বাবা জিন, ফাতেমাপুরী, সাজ্জাদ জিনের দাদু ওরাও চলে যায়। তখন আয়শা সালাম দাদুকে বলেন, আপনাকে অনেক ধন্যবাদ দাদু, আল্লাহর রহমতে আমাদের বাঁচানোর জন্য। আয়শার কথায় মুচকে এসে বাড়িতে চলে গেলেন সালাম কবিরাজ। এই ঘটনার পর আমাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার, নারায়ণতান্ত্রিক চলে যাবার সময় কি বলেছিল মনে আছে? আয়শাপুরী কোনো একদিন দেখা হবে। হ্যাঁ, নারায়ণতান্ত্রিক ও আয়শাপুরীর অনেক রহস্যময় ভয়ঙ্কর একটা গল্প আসবে কুরবানির ঈদে ইনশাল্লাহ।
বিষকন্যা রাপ্পুরি রানীর স্বামীকে নিয়ে যেমন কুরবানির ঈদে স্পেশাল গল্প আসবে, নারায়ণতান্ত্রিককে নিয়েও গল্প আসবে কুরবানির ঈদে। ওই ঈদের স্পেশাল গল্পগুলোর জন্য অপেক্ষা করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এবং যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।